লাইভে। আসসালামু আলাইকুম। কোন জায়গায় তো আসেনি। আজকে হচ্ছে তোমাদের কৃষি প্লাস গুচ্ছ যে কোর্স আছে, জয়কলি প্লাস ব্রেন বাজের, এটা হচ্ছে আজকে আমাদের কেমিস্ট্রি। আমি হচ্ছে আগে আমার পরিচয় দিন, আমি হচ্ছে তানবির হাসান, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে তোমাদের হচ্ছে পরিমাণগত রসায়ন হচ্ছে আমাদের লেকচার 1 আর কি। মানে পরিমাণগত রসায়ন হচ্ছে তোমাদের ওভারঅল হচ্ছে 2টা লেকচার দিয়ে সাজানো হয়েছে আর কি, বুঝছো? তো হচ্ছে আমরা আজকে হচ্ছে প্রথম লেকচার নিয়ে কথা বলবো আর কি। সবাই আস্তে আস্তে জয়েন করো, এরপর হচ্ছে আমরা শুরু করতেছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে তোমাদের একদমই কম, মানে হচ্ছে একদমই কম পড়াশোনা, বুঝছো? পরিমাণগত রসায়নে ওভারঅল একটা লেকচার হলেও আর কি, তারপর হচ্ছে আমরা এটা 2টা লেকচার রাখছি। তো আজকে আজকে হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে পরিমাণগত রসায়নে তোমরা যদি দেখো আর কি, যে আমাদের যদি এইচএসসির ক্ষেত্রে তুমি হিসাব করো, তোমার হচ্ছে কয়টাই আসিল? 2টা পার্ট ছিল না? 2টা পার্ট। এটার মধ্যে একটা কি ছিল, একটা হচ্ছে আমাদের যে যে তোমার হচ্ছে মোলারিটি, মানে হচ্ছে তোমার মোলারিটি, তারপর হচ্ছে তোমার নির্দেশক, মোলারিটি নির্দেশক, এই এই টাইপ যে টপিকগুলো ছিল, এটা হচ্ছে ফার্স্ট টপিক। এরপর হচ্ছে আমাদের আরেকটা পার্ট কি ছিল, আরেকটা পার্ট ছিল তোমার হচ্ছে জারণ বিজারণ রিলেটেড, বুঝছো? আরেকটা পার্ট হচ্ছে আমাদের জারণ বিজারণ রিলেটেড ছিল, জারণ বিজারণ রিলেটেড ছিল, বুঝছো? এই 2টা পার্ট। এখন আজকে হচ্ছে আমরা জাস্ট এই এই পার্টটুকু সম্পর্কে কথা বলবো আর কি, বুঝছো? মোলারিটি আর হচ্ছে নির্দেশক, এই পার্টটুকু আজকে আমরা শেষ করবো। তোমরা আস্তে আস্তে জয়েন করো, এরপর আমরা শুরু করতেছি। আর তোমাদের ক্লাস টাইমটাও আজকে একটু হয়েছে, তো একটু আমাদের সমস্যা হয়েছে, এই কারণে একটু ক্লাস টাইমটা একটু সমস্যা হয়েছে। সবাই আস্তে আস্তে জয়েন করো, আর আমরা কি শুরু করব? তাহলে শুরু করে দিই আর কি। আজকে মানে হচ্ছে অনেক বেশি বড় ক্লাস হবে না আর কি, টপিক অল্প তো, একটু আমরা বেশি সলভ করবো। আর ক্লাস কি শুরু করে দেবো? আমি শুরু করে দেবো, তাহলে হচ্ছে শুরু করে দিই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে পরিমাণগত রসায়ন তোমার হচ্ছে এই চ্যাপ্টারে যেগুলো তোমরা দেখছিলে আর কি, মানে মোটামুটি হচ্ছে ম্যাথ রিলেটেড, পাশাপাশি হচ্ছে নির্দেশক ছিল, তারপর হচ্ছে তোমার জারণ বিজারণ রিলেটেড কিছু টপিক ছিল। এখন তাহলে হচ্ছে আমরা প্রথম যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমরা শুরু করে দিই, হ্যাঁ। এই পার্টটা হচ্ছে আমাদের মোলারিটি রিলেটেড, মোলারিটি, তারপর হচ্ছে তোমার কি ছিল, নির্দেশক, এসব রিলেটেড, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার শুরুতেই, মানে এই চ্যাপ্টারের শুরুতে হচ্ছে তোমার যে ধারণাটা আসে, মানে হচ্ছে কোন একটা জিনিসের মোল বলতে কি বোঝো না, মোল, বুঝছো? এটা হচ্ছে আমরা 9-10 থেকে দেখে আসতেছি আর কি, মানে মোল বলতে কি বোঝো না বলো তো? মানে কোন একটা জিনিস, মানে কেমিস্ট্রির ক্ষেত্রে কোন একটা জিনিস তুমি পরিমাপ করবা, তাহলে হচ্ছে তুমি কোন এককে করো? মোল, মোল এককে করো না? মানে হচ্ছে তোমারে বললাম যে ধরো 1 মোল কার্বন ডাইঅক্সাইড, ধরো তোমারে বললাম যে হচ্ছে আমি দিলাম যে 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে তার মানে এটা কয় মোল বলো তো? 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কয় মোল বলো? 1 মোল না? মানে হচ্ছে কোনো একটা যৌগের যে আণবিক ভরটা, এটা হচ্ছে তোমার হচ্ছে 1 মোলের সমান, বুঝছো? মানে মোল দ্বারা আলটিমেটলি তোমার কি বুঝো নয়, মানে কোনো একটা কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো একটা জিনিস তোমার হচ্ছে পদার্থের যে পরিমাণটা তুমি হিসাব করো, এটা হচ্ছে তোমার হচ্ছে মোল, বুঝছো তো নাকি? এখন হচ্ছে এই যে তুমি যে মোল বাইর করো, এটা হচ্ছে তোমার কয়েকটা প্রসেস আছে, মানে হচ্ছে তুমি কোন একটা জায়গায় কয় মোল আছে, যেমন আমি তোমারে বললাম যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কয় মোল বলো তো? 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কয় মোল বলো? 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কয় মোল বলো? এগুলো নর্মাল প্রসেস যেগুলো আছে, এটা তো আমরা সবাই জানি যে এটার প্রসেসটা কি। আচ্ছা, আমি পরবর্তী আরেকটা ওপেন করি। আমাদের হচ্ছে কোনো একটা জিনিসের মোলটা হচ্ছে আমরা কিভাবে হিসাব করি, যে এন সমান সমান হচ্ছে তোমার W/M, বুঝছো? তাহলে তোমার আমি যদি বলি যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড
সমান সমান হচ্ছে তোমার হচ্ছে ধরো কত মোল। তাহলে তুমি কিভাবে বাইর করো এই প্রসেস না, এটা জাস্ট সিম্পল একটা প্রসেস আর কি। আরো এটার সাথে আবার ইন্টারকানেক্টেড আরো কয়েকটা স্টেপ আছে, এগুলো হচ্ছে আমরা দেখা দিচ্ছি, বুঝছো। তাহলে 88 গ্রাম কারণ 100 সমান কত মোল, এটা আমরা কিভাবে বাইর করবো, জাস্ট এন ইজ ইকুয়াল টু, জাস্ট নর্মাল, এটা সবাই জানো, এন ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম। ডব্লিউ মানে হচ্ছে যে পরিমাণটা তোমার দেওয়া থাকবে, যেমন হচ্ছে 88, আর এম কত হবে বলো তো, এম মানে হচ্ছে মোলার ম্যাস আর কি। তাহলে 88/40 মানে কত, 2 মোল নাকি, এটাই তো নাকি, হ্যাঁ 2 মোল, এই তো সবাই লিখছো, ঠিক আছে গুড। এটা তো জানোই, মানে এর পাশাপাশি হচ্ছে তোমার কোন একটা জিনিসের মোল বাইর করার ক্ষেত্রে হচ্ছে আমরা আরো কি এটার সাথে ইন্টার কানেক্টেড আরো কয়েকটা সূত্র একসাথে করতে পারি, বুঝছো। এন ইজ ইকুয়াল ডব্লিউ বাই এম, তারপরে হচ্ছে এন বাই এন এ, এন এ, তারপর হচ্ছে তোমার কি আসে বলো তো, এরপরে কি আসবে, এরপরে যদি এটার আয়তনের সাথে, মানে আয়তনের সাথে যদি আমরা এসটিপিতে যদি হিসাব করে, তাহলে হচ্ছে কোন সম্পর্কটা আসবে বলো তো, বলো। বি বাই তোমার হচ্ছে এসটিপিতে কত 22.4 লিটার। এগুলো সবগুলো হচ্ছে তোমার ইন্টার রিলেটেড, বুঝছো আমার কথা। মানে আজকে হচ্ছে তোমাদের যে লেকচারটা, এটা অনেক ছোট হয়ে গেছে যদিও, তাও কিছু করার নাই। সবাই বুঝছো তো নাকি, যতটুকু আগাচ্ছি এখন আমরি কিছু, সবাই যারা জয়েন করার করে নেও আর কি। লাস্ট টাইমটা একদমই পর পর হয়ে গেছে তো, অনেকে নাই। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তীতে আমরা যাই, তাহলে আমরা আমরা সিরিয়ালি যাই, হ্যাঁ সব জিনিস আমরা হচ্ছে আজকে দেখবো। এখন দেখো এরপরে যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে গণমাত্রা, বুঝছো আমার কথা, মানে হচ্ছে কোনো একটা জিনিসের গণমাত্রা। এখন কোন একটা জিনিসের গণমাত্রা বলতে কি বোঝানো হয় বলো তো, মানে গণমাত্রা হচ্ছে আমরা কি দ্বারা প্রকাশ করি, মানে নর্মাল কোন ইউনিটে প্রকাশ, এম না, মানে হচ্ছে মোলারিটি। গণমাত্রা মানে কি, মোলারিটি না। তাহলে হচ্ছে গণমাত্রার একক কি, ওটা বলো আমার, গণমাত্রার এককটা কি আমার বলো, গণমাত্রার একক কি, মোল পার লিটার না। নর্মালি আমরা কি জানি, গণমাত্রার একক হচ্ছে তোমার মোল পার লিটার, বুঝছো নাকি, সবাই জানো তো এটা। এখন হচ্ছে তোমার গণমাত্রা হচ্ছে যে মোল পার লিটার ইউনিটে তুমি হিসাব করো, এগুলো হচ্ছে তোমার কয়েকটা স্টেপে তুমি বাইর করতে পারো। যেমন হচ্ছে এস ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এন বাই বিএল, বুঝছো, মোল পার লিটার। তাহলে উপরেরটা যদি আমরা মোল ধরি আর নিচেরটা কি, নিচেরটা হচ্ছে আয়তন, তাহলে আয়তন কোন ইউনিটে হবে, তাহলে তুমি তো গণমাত্রার একক দেখছো কি মোল পার লিটার, তার মানে উপরে হচ্ছে নিচে, উপরে হচ্ছে এন, এন মানে হচ্ছে আমাদের কি বলো মোল, আর নিচে হচ্ছে বিএল, মানে আয়তনটা কিসে থাকবে, অবশ্যই লিটারে থাকবে, যেহেতু হচ্ছে তোমার একক হচ্ছে তোমার কি মোল পার লিটার, বুঝছো। এরপর হচ্ছে আমরা কি দেখতে পাই, যে এস সমান সমান হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখছি, ধরো আমি আরেকটা স্লাইডে যাই, যে গণমাত্রা হচ্ছে আমরা কিভাবে প্রকাশ করি, এস না, তাহলে এস এর এককটা কি, এস এর এককটা তো আমরা সবাই জানি, তাহলে হচ্ছে মোল পার লিটার নাকি, মোল পার লিটার এরকমই তো থাকে। তাহলে উপরে থাকবে তোমার হচ্ছে আমাদের এন, আর নিচে আয়তনটা থাকবে কি বিএল ইউনিটে, মানে আয়তনটা থাকবে তোমার, ভলিউমটা থাকবে কি আমাদের লিটার ইউনিটে। এরপরে এস ইজ ইকুয়াল টু, আমরা সবচেয়ে যেটা জানি বেশি, এস ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ইন্টু 1000 বাই তোমার কি এম ইন্টু বি। বিটা হচ্ছে কোন ইউনিটে বলো তো, বি হচ্ছে মিলিলিটার ইউনিটে। এরপরে আবার আরেকটা ডব্লিউ বাই এম বিএল, বুঝছো আমার কথা, এটা সবাই বুঝতে পারতেছো। যখন হচ্ছে তোমার আয়তনটা মিলিলিটার ইউনিটে থাকবে, তখন এস সমান সমান হচ্ছে ডব্লিউ ইন্টু 1000 বাই এম, বি হচ্ছে তোমার মিলিলিটার ইউনিটে। আর না হলে হচ্ছে তোমার যদি আয়তনটা লিটারে থাকে, তাহলে হচ্ছে ডব্লিউ বাই এম ইন্টু এল, এম তো হচ্ছে আমাদের মোলার ম্যাস নাকি, মোলার ম্যাস মানে হচ্ছে আমাদের কোনটা বলো তো, মোলার ম্যাস, মোলার ম্যাস মানে হচ্ছে আমাদের আণবিক ভর, বুঝছো, সবাই বুঝতে পারছো। আচ্ছা এরপরে হচ্ছে, আচ্ছা সবাই বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা এরপর হচ্ছে আমাদের সবচেয়ে যে জিনিসটা দিয়ে তোমার হচ্ছে পরীক্ষায় বেশি আসে, যেমন হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকে, তোমারে বলে যে 5%, তোমারে বলে এরকম যে 5% সোডিয়াম কার্বনেট মোলারিটি কত। এখন 5% বললে হচ্ছে আমরা কিভাবে করি, বুঝছো, মানে নর্মালি আগে কিভাবে করতাম, এইচএসসিতে তো আমরা করতাম, তাহলে 5% মানে কত 5/100 না, 5/100 না, তাহলে উপরেরটা কি ডব্লিউ, নিচেরটা কি বি।
তারপর হচ্ছে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতাম যে ডব্লিউ ইন্টু 1000/MB। কিন্তু এখন তো পরীক্ষায় তোমার তো অনেক শর্ট টাইমে করতে হবে, সো হচ্ছে আমরা কি ইউজ করি, যখন হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন ইউজ করি আমরা 10x/m, মানে 10 ইন্টু যে পার্সেন্টটা দেওয়া থাকবে এটা, আর নিচে হচ্ছে তোমার ধরো সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, সোডিয়াম কার্বনেটের হচ্ছে মোলার মাস। সবাই বুঝছো? ওই ইউনিটে কিন্তু আসবে, দেখবে যে এই কৃষিতে এইবারও ইউনিটে আসবে, এটা দিয়ে প্রচুর কোশ্চেন আসে। সবাই বুঝছো কি না? তাহলে হচ্ছে আমরা পরে পরে যাচ্ছি, আমরা তো অনেক কম দেখি আজকে এই সময়। বুঝছো সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো বুঝছো নাকি? আগে হচ্ছে আমরা যে বেসিকগুলো দেখা নিচ্ছি আর কি। আচ্ছা, এরপরে আসো, এরপরে যে আমাদের যে মোলারিটিটা আমরা হিসাব করি, বেসিকগুলো দেখেনি, এরপরে আমরা কোশ্চেন প্র্যাকটিসে যাবো। হিউজ কোশ্চেন আছে আজকে, হিউজ, মানে এই টাইপের কোশ্চেনগুলো তোমার আসবে আর কি, সবগুলো টাইপ থেকে ইয়া করা আছে। এখন মোলারিটি তো হচ্ছে আমরা মানে গণমাত্রা তো কয়েকটা ইউনিটে হিসাব করি, যেমন একটা আছে তোমার কি মোলারিটি, যেটা আমরা সবচেয়ে বেশি জানি। এরপরে আরেকটা আছে তোমার মোলালিটি, মোলালিটি। আরেকটা কি আছে আমাদের বলো তো? আরেকটা আছে আমাদের নরমালিটি। বুঝছো আমার কথা? এখন মোলারিটি হচ্ছে আমরা কোন এককে বাইর করি, আরেকটু আগে দেখছিলাম যে মোলারিটির একক কি, যে মোল পার লিটার। আর মোলালিটি, মোল পার লিটার বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? মানে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট আয়তনে যত মোল দ্রবীভূত থাকে এটা হচ্ছে তোমার হচ্ছে মোল পার লিটার, বুঝছো? আর মোলালিটির ক্ষেত্রে আমরা কি হিসাব করি? মোলালিটির ক্ষেত্রে হিসাব করি মোল পার কেজি। বুঝছো আমার কথা? মানে প্রতি কেজিতে যত মোল দ্রবীভূত থাকে ওইটাকে বলা ওইটার মোলারিটি। আর নর্মালিটি কি? নর্মালিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে মোলারিটির উপরে নির্ভর করে। যেমন হচ্ছে n ইজ ইকুয়াল টু নর্মালিটি, n সমান সমান s ইন্টু ই। এস মানে মোলারিটি, আর ই মানে হচ্ছে তোমার কি তুল্য সংখ্যা। সবাই বুঝছো? এখন আমি যদি তোমাদের বলি, বলো তো এই তিনটার মধ্যে কোনটা হচ্ছে তোমার যে আমাদের হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল না? বলো তো এই তিনটার মধ্যে কোনটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল না? বলো। এই তিনটা গণমাত্রার যে তিনটা একক আছে এটার মধ্যে কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল না? সবাই বলো। এরপর হচ্ছে আমরা যাচ্ছি, আমাদের হিউজ কোশ্চেন আছে। হ্যাঁ, এই তিনটার মধ্যে তোমার হচ্ছে আমাদের কোনটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল না? এটা তোমরা সবাই জানো, কারণ এটা এসএসসি খ নাম্বারে আসতো, 2 মার্কসের জন্য আসতো আর কি, নাকি? বলো সবাই, শুরু করি। না, একজন লিখছে মোলারিটি, তাপমাত্রার উপর বলছি যে নির্ভরশীল না। তুমি কি বুঝছো? মানে কোশ্চেনটা শুনছো নাকি না বুঝতে? মানে তাপমাত্রার উপর কোনটা নির্ভরশীল না, মানে এই তিনটার মধ্যে একটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল না আর কি, ওটা কোনটা? হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোলালিটি। এটার কারণ কি? এখন দেখো কোন একটা জিনিস তাপমাত্রার উপর নির্ভরশীল কোন ইউনিটটা আমাদের বলো তো? আয়তন। এখন আয়তনের সাথে কে কে রিলেটেড? আয়তনের সাথে হচ্ছে মোলারিটি রিলেটেড। এখন মোলারিটি আর নর্মালিটি তো সেমই, দেখো জাস্ট নর্মালিটি এন সমান সমান হচ্ছে এস ইন্টু ই। তার মানে কি মোলারিটির মধ্যে নর্মালিটির মধ্যে হচ্ছে আমাদের কে রিলেটেড? মোলারিটি ইনক্লুডেড। সো মোলারিটি আর হচ্ছে নর্মালিটি এই দুটো হচ্ছে তোমার কিসের উপর নির্ভরশীল? এই দুইটা হচ্ছে তোমার আমাদের টি এর উপর নির্ভরশীল। মানে টেম্পারেচার উপর নির্ভরশীল, বুঝছো? মানে দুইটাই মোলারিটি আর নর্মালিটি দুইটা টেম্পারেচার। জাস্ট মোলালিটির ক্ষেত্রে হচ্ছে তোমার কোনো আয়তন থাকে না, দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে কেজি। সো এটাকে আয়তনের উপর সরি আমাদের হচ্ছে টেম্পারেচার উপর নির্ভরশীল হবে? নির্ভরশীল হবে না। এই তো ঠিক আছে, সবাই ক্লাস করো, বুঝছো? মানে ক্লাস না করলে বা হচ্ছে এক্সাম না দিলে তোমার মনে হবে যে তুমি সবে পারো, মানে তোমার মনে হবে যে তুমি পারো, তোমার প্রিপারেশন অনেক ভালো, কিন্তু পরীক্ষা দিলে বা হচ্ছে ক্লাস করলে তুমি বুঝতে পারবে আর কি। ধরো ধরো তুমি, আমি যে টপিক পড়ছি আমি জানি এখানে অনেকেই হচ্ছে তোমরা এই টপিক জানো। কিভাবে জানো? কারণ হচ্ছে অলরেডি অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দিছো তোমরা, বুঝছো? ভর্তি পরীক্ষা তো অলরেডি অনেক জায়গায় দিছো। সো তোমার এই টপিকটা বারবার দেখা হোক আর কি জিনিসটা, বুঝছো? যতবার দেখা হবে তোমার হচ্ছে তত ভালো হবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা হচ্ছে যে একটু আগে আমাদের যে গণমাত্রা এগুলো হচ্ছে আমরা কোন ইউনিটে দেখছিলাম? আমরা হচ্ছে নর্মালি বেশি বাইর করি তোমার হচ্ছে মোলারিটি, পাশাপাশি হচ্ছে আমরা নর্মালিটি তো আসে অনেক ম্যাথ, কৃষিতে নর্মালিটি থেকে ম্যাথ আসে অনেক, মোলারিটি দেখলাম, নর্মালিটি দেখ। এর পাশাপাশি আমাদের আর একটা ইউনিট আছে তোমার হচ্ছে পিপিএম।
আচ্ছা বলো তো পিপিএম এর একক কি? পিপিএম এর একক কি সবাই বলো তো, এটা বলো দে তো, কে 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 জানো বলো পিপিএম এর একক কি? পিপিএম এর একক কি ওটা বলো। যারা যারা আসো বলো, মানে পিপিএম এর ইউনিটটা কি আর কি, পিপিএম এর এককটা কি ওটা বলো। অনেকে তো ক্লাস করো না। পিপিএম এর ইউনিটটা কি ওটা বলো, তাহলে হচ্ছে আমরা শুরু করি, দ্রুত আগায় দিই, যদি আবার নামাজ টামাজ আছে সবাই নামাজ পড়ব। ঠিক আছে, গুড। বলছে বিক্রম, পিপিএম এর এককটা হচ্ছে তোমার মিলিগ্রাম পার লিটার। এখন পিপিএম ইউনিটে তোমার কৃষিতে তোমরা তো কোশ্চেন দেখছোই, দেখলে তুমি দেখবে যে অনেক ম্যাথ আসছে এই যে পিপিএম ইউনিট, আমাদের কিন্তু অনেক কোশ্চেন সলভ করবো আজকে, বুঝছো। বাট আমাদের টপিক হচ্ছে তোমার কম, কারণ এই চ্যাপ্টারে তোমার একটা লেকচার নিলে হয়, বুঝছো, একটা লেকচার একটু সময় নিয়ে নিলে এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। বাট যেহেতু তোমার দুইটা লেকচার আছে এটা, সো হচ্ছে আমরা আজকে হচ্ছে একদম কোশ্চেন সলভ করবো ভালোই অনেকগুলোই, বাট হচ্ছে তোমার আমাদের টপিক তো কম। আচ্ছা, এখন পিপিএম এর এককটা কি আমাদের মিলিগ্রাম পার লিটার না, নাকি? এখন পিপিএম ইউনিটে তুমি হচ্ছে কিভাবে বাইর করবো, মানে কোন একটা জিনিস তোমার দেওয়া আছে, তুমি হচ্ছে পিপিএম ইউনিটে এটা কিভাবে বাইর করবো বলো তো, বলো কিভাবে বাইর করবা। ধরো দেওয়া আছে এরকম 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি পিপিএম এ কত, পিপিএম এ কত বলো তো, এটা 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 কিভাবে করবো বলো, ফর্মুলাটা বলো। যারা আছো সবাই বলো, মানে 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি পিপিএম এ কত, মানে পিপিএম ইউনিটে কত, বুঝছো আমার কথা? মানে এস এম ইন্টু 10 কিউব, হ্যাঁ ঠিক আছে, এস এম ইন্টু 10 কিউব এটা ঠিক আছে, কিন্তু এটা এস এম ইন্টু 10 কিউব কেন করো এটা কি তোমরা বোঝো, মানে এস এম ইন্টু 10 কিউব কেন করো এটা বোঝো কিনা? ঠিক আছে, মানে এটা বোঝো কিনা এস এম ইন্টু 10 কিউব কেন করা হয়? গুড। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট তোমার হচ্ছে যখন হচ্ছে মোলারিটিতে দেওয়া থাকে 0.1 m, সরি 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি পিপিএম এ কত, ঠিক আছে তোমাদের এস এম ইন্টু 10 কিউব। এখন আমি আশা করি এস এম ইন্টু 10 কিউব এটা তোমরা আচ্ছা ও একজন বলছে যে বোঝে না এস এম ইন্টু 10 কিউব কেন দেয়। আচ্ছা আমি হচ্ছে আগে ফর্মুলাটা দেখাই, তোমরা যেহেতু সবাই লিখেই ফেলছো। যখন হচ্ছে গণমাত্রা হচ্ছে আমাদের কিসে দেওয়া থাকে, মানে হচ্ছে মোলারিটিতে দেওয়া থাকে, যে তোমার হচ্ছে মোলারিটিতে দেওয়া থাকে, বুঝছো, মানে মোলারে দেওয়া থাকে, তখন হচ্ছে আমরা কিভাবে পিপিএম বাইর করব, পিপিএম ইউনিটে জাস্ট কিচ্ছু না, এস এম ইন্টু হচ্ছে তোমার কি 10 কিউব। এস এম ইন্টু 10 কিউব মানে কি, এস মানে হচ্ছে তোমার গণমাত্রা, যেমন এখানে গণমাত্রা কত 0.1, এটার অ্যান্সার কত সবাই বাইর করো, ইন্টু এম, এম মানে হচ্ছে মোলার ম্যাস, মোলার ম্যাস মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ম্যাস কত 40 নে 23, তারপর হচ্ছে 16 39 আর একে কত 40, ইন্টু হচ্ছে তোমার কত 10 কিউব, নাকি? তার মানে কত আসে 4 × 10 কিউব, মানে 4000। আচ্ছা এখন বলো তো, আমি এটা এস এম ইন্টু 10 কিউব কেন দিচ্ছি, এটা কি সবাই বুঝছো? না বুঝলে আমি একটু দেখাই দিব আর কি, যেহেতু টপিক কম আজকে, বুঝো নাকি? বুঝে বুঝে পড়ো। এস এম ইন্টু 10 কিউব কেন দেওয়া এটা বোঝো? আচ্ছা একজন বলছে বোঝে না, তারপর আমি ওর জন্য দেখাই দিতে আসি, মানে এস এম, ঠিক আছে এটার অ্যান্সার হচ্ছে তোমার 4000 পিপিএম, বুঝছো। এখন এস এম ইন্টু 10 কিউব এই জিনিসটা কেন দেওয়া হয়, তুমি হচ্ছে ধরো আমি তোমার দিলাম যে 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন তুমি বলো 0.1 m মানে কি বলো তো, 0.1 m মানে কি মোলারিটি না, তাহলে মোলারিটির একক কি আমাদের মোল, তারপর হচ্ছে তোমার কি ফাল লিটার, এরকম তো নাকি? এখন তুমি বলো মোল ফাল লিটার কিসে কোন ইউনিট, এটা হচ্ছে মোলারিটিতে। এখন আমার তো লাগবে, আমার হচ্ছে পিপিএম এর একক কি আমরা কি দেখছিলাম মিলিগ্রাম পার লিটার না, তাহলে হচ্ছে তোমার হচ্ছে মোল পার লিটার থেকে তোমার কিসে কিসে নেওয়া লাগবে বলো তো, মিলিগ্রাম পার লিটার নেওয়া লাগবে। তাহলে মোল পার লিটার থেকে মিলিগ্রামে কি ডিরেক্ট যাবে, আগে মোল থেকে কিসে নেওয়া লাগবে, গ্রামে নেওয়া লাগবে না? তাহলে মোল থেকে গ্রামে কিভাবে নিই আমরা বলো তো, মানে কোন একটা জিনিসের মোল থেকে গ্রামে কিভাবে নিই, ওইটার আণবিক ভর দ্বারা গুণ দিই না, আণবিক ভর দ্বারা গুণ দিই না, আণবিক ভর দ্বারা গুণ। আচ্ছা এরপর আণবিক ভর দ্বারা গুণ দিছে আর কি কি হয়ে গেছে তোমার হচ্ছে এবার হচ্ছে গ্রাম পার লিটার হয়ে গেছে।
এখন গ্রাম পার লিটার, গ্রাম থেকে মিলিগ্রামে নিতে কত দিয়ে গুণ দাও বলো তো? 1000 না? বুঝছো? তার মানে তো দেখছো যে ধর হচ্ছে মোলারিটি আমার ছিল, মোল পার লিটার ছিল 0.1, এখন এটা থেকে আমরা কিসে নিব? অবশ্যই হচ্ছে তোমার গ্রাম পার লিটারে নিব। গ্রাম পার লিটারে নিতে হলে আমার কি দ্বারা গুণ দেওয়া লাগে বলো? গ্রাম পার লিটারে নিতে হলে আণবিক ভর দ্বারা গুণ দেওয়া লাগে, এটি হচ্ছে আণবিক ভর। এর পরবর্তীতে গ্রাম থেকে মিলিগ্রামে নিতে হলে কত দ্বারা গুণ দেওয়া লাগবে? 1000 দ্বারা, এটা হচ্ছে 1000। বুঝছো? এটা জাস্ট এটা জানলে হয়েছি তুমি, জাস্ট আমি দেখা দিলাম আর কি। সবাই বুঝছো কিনা? আচ্ছা, এরপরে এটুকুই বুঝছো, এটুকু। এরপরে 4 নির্দেশক আছে। আর একটা জিনিস আছে, মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার ডেসিলিটার নিতে হলে কত টাকা গুণ দেওয়া লাগে? 18। বুঝছো? এটা আসে, এটা প্রচুর আসে, কিছুক্ষণ পরে দেখবে যে এটা কই আসে। মিলিগ্রাম পার ডেসিলিটার আর হচ্ছে মিলিমোল পার ডেসিলিটারে নিতে হলে তোমার কত দ্বারা গুণ দেওয়া লাগে বলো তো? মিলিভোর পার ডেসিলিটার 18 দ্বারা গুণ দেওয়া লাগে। এতটুকু বুঝছো তো সবাই নাকি? এরপর হচ্ছে আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, মোলারিটি টোলারিটি যা আছে এই রিলেটেড সব জিনিস হয়েছে তো নাকি? যতটুকু বুঝেছো অতটুকু বুঝছো কিনা ওটা বলো? না না না, সবগুলোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি, দাও, সব দেখাচ্ছি, দাও। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বিভিন্ন গণমাত্রার, মানে হচ্ছে বিভিন্ন গণমাত্রার দ্রবণের নাম দিচ্ছে আর কি। এখন মোলার দ্রবণ তো জানোই, তোমরা তো মোলার দ্রবণ জানো, মোলার দ্রবণের গণমাত্রা কত? 1m। আর সেমি মোলারের ক্ষেত্রে কত হয় বলো তো? 1/2, মানে সেমি মানে কত? অর্ধেক না, মানে হচ্ছে 1/2, এটার গণমাত্রা 0.5। এরপর হচ্ছে তোমার যদি বলছে ডেসিমোলার, ডেসিমোলার মানে কত বলো তো? 1/10, মানে কত? 0.1। তোমার যদি বলছে সেন্টিমোলার, সেন্টিমোলার মানে হচ্ছে 1 বাই কত? 100। বুঝছো? সেন্টিমোলার মানে হচ্ছে, সরি, 1/10, একটু সমস্যা হয়েছে, দাঁড়া, 1/2, 1/10, 1/2। আর হচ্ছে তোমার সেন্টিমোলার মানে কত? 1/100, 0.01। আর যদি তোমার মিলিমোলার বলা হয়, মিলিমোলার, মিলিমোলার মানে হচ্ছে 1/1000। বুঝছো? তার মানে 0.001। এগুলো তো বোঝোই নাকি? আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাচ্ছি, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের একটা টপিক আছে তোমার হচ্ছে নির্দেশক। এখন তোমরা বলো নির্দেশক জিনিসটা কি, এটা বলো। আর নির্দেশক কোন ক্ষেত্রে ইউজ করা হয়? আচ্ছা, আমি বলি, যেমন হচ্ছে তোমরা নর্মাল একটা নির্দেশকের নাম তোমরা জানো, মানে যেটা হচ্ছে আমরা 7, 8 থেকে 9, 10 ওই সময় শুধু একটার নামে জানতাম। এটা হচ্ছে আমাদের কি? লিটমাস পেপার। তো লিটমাস পেপারটা হচ্ছে তোমার নির্দেশক। কি কারণে? মানে নির্দেশক কাকে বলো এটা আগে বলো। নির্দেশক জিনিসটা হচ্ছে যা হচ্ছে ইন্ডিকেট করে যখন হচ্ছে অ্যাসিড ক্ষার রিয়েকশন করে, তখন হচ্ছে যখন প্রশমন বিন্দুতে ধরো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে, অ্যাসিড আর হচ্ছে তোমার বেস, এই দুটো হচ্ছে তোমার রিয়েকশন করে, অ্যাসিড আর বেস রিয়েকশন করে পূর্ণ প্রশমিত হয়ে গেছে, হওয়ার পরে ওই পয়েন্টে, মানে যে পয়েন্টে অ্যাসিড আর বেস সম্পূর্ণ শেষ হয়ে গেছে, ওই পয়েন্টে ওদের পিএইচ কত, বা হচ্ছে এটা কি অ্যাসিড, ওই পয়েন্টে শেষ হওয়ার পর ধরো আমি এখানে অ্যাসিড দিলাম 10 আর বেস দিলাম ধরো হচ্ছে 5। বুঝছো? ধরো অ্যাসিড যেটা দিলাম এটার হচ্ছে ক্ষারকত্ব ধরো ধরলাম 1, আর বেস যেটা দিলাম এটার অম্লত্ব ধরলাম হচ্ছে 1। তাহলে হচ্ছে যে আমাদের যে ট্রাইটেশন পয়েন্ট, ট্রাইটেশন যে পয়েন্টটা আছে ওই পয়েন্টে বা হচ্ছে সমাপ্তি বিন্দু, ওই পয়েন্টে কে বেশি থাকবে? অবশ্যই অ্যাসিড। দেখাচ্ছে, এগুলো সব আছে দেখাচ্ছে অ্যাসিড। তাহলে এখন যে অ্যাসিড যে আছে এটা বুঝতে হবে যে এখানে যে আমার অ্যাসিড আছে। এখন এই জিনিসটা বোঝার জন্য হচ্ছে আমরা এটা কি অ্যাকচুয়ালি ওই সলিউশনটা অ্যাসিডিক না কোনো হচ্ছে বেসিক, মানে এটা কি ক্ষারীয় না কোনো অম্লীয়, এটা বোঝার জন্য হচ্ছে আমরা কতগুলো জিনিস ইউজ করি, এগুলোকে বলা হয় তোমার হচ্ছে নির্দেশক। একটা ওয়েল নোন ইন্ডিকেটর বা হচ্ছে নির্দেশক তোমরা সবাই বা হচ্ছে আমি সহ যে আমরা ছোটোকাল থেকে এটা চিনতাম, এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের লিটমাস পেপার। বুঝছো আমার কথা? এটা হচ্ছে আমরা হচ্ছে লিটমাস পেপার হচ্ছে সবাই জানতাম যে লিটমাস পেপার হচ্ছে আমাদের অম্লীয় মাধ্যমে কি কালার দেয়, ক্ষারীয় মাধ্যমে কি কালার দেয়, সবাই তো জানো নাকি? লিটমাস পেপার ছাড়াও এখন আমাদের আরও অনেক আছে, যে মিথেল অরেঞ্জ, মিথেল রেড, ফেনলফথেলিন, যদিও সবগুলা লাগে না। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে অ্যাসিড আর ক্ষারের প্রকৃতির উপর ভিত্তি করে এরকম রিয়েকশন হচ্ছে তোমার 5 টাইপ হতে পারে। হয় তীব্র অ্যাসিড, মৃদু ক্ষার, মানে অ্যাসিড হচ্ছে তীব্র আর ক্ষার হচ্ছে মৃদু, অথবা মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, মানে ক্ষার হচ্ছে তীব্র আর অ্যাসিডটা হচ্ছে আমাদের কি মৃদু, অথবা দুইটাই তীব্র
মানে হচ্ছে অ্যাসিডও তীব্র আর হচ্ছে ক্ষারও তীব্র। এরপরে আছে তোমার মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, মানে হচ্ছে দুইটাই হচ্ছে মৃদু। এখন তুমি বলো যখন তীব্র অ্যাসিড আর হচ্ছে মৃদু ক্ষার আমরা ইউজ করব তখন পিএইচ কত আসবে, মানে প্রথমটা তীব্র অ্যাসিড মৃদু ক্ষার ইউজ করব তখন হচ্ছে পিএইচ কত আসবে? পিএইচ কি আমাদের 7-এর বেশি আসবে না এখন হচ্ছে কম আসবে, এটা বলো। সবাই থাকো কিন্তু আমাদের কোশ্চেন আছে অনেকগুলো। মানে তীব্র অ্যাসিড আর হচ্ছে তোমার মৃদু ক্ষারের ক্ষেত্রে পিএইচ কত আসবে বলো তো, 7-এর বেশি না কম? হ্যাঁ, মানে হচ্ছে তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে অবশ্য আমাদের হচ্ছে 7-এর কি আসবে, কম আসবে, বুঝছো আমার কথা? তো 7-এর কম আসবে। আচ্ছা, আগে হচ্ছে আমি এগুলো করে নিই, এরপর হচ্ছে নির্দেশকগুলোর কথা বলতেছি। এরপরে তোমার মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, ক্ষার কি তীব্র, তীব্র যদি হয় তাহলে ক্ষারের ক্ষেত্রে তার মানে তীব্র ক্ষার, তা এই ক্ষেত্রে হচ্ছে পিএইচ কত আসবে? অবশ্যই তোমার হচ্ছে 7-এর কত আসবে, বেশি আসবে। এরপরে আরেকটা আছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। এখন কথা আসি তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে তোমার এটা যদি পূর্ণ প্রশমিত হয়ে যায়, কেমন আমি তোমার দেখাই। ধরো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, আমি ধরো অ্যাসিড নিলাম HCl আর ক্ষার নিলাম তোমার কত, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমার উৎপন্ন করছে কি NaCl, এরকম না? এখন তোমার আমি একটা কথা বলি, ধরো HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড যখন রিঅ্যাকশন করে পূর্ণ প্রশমিত হয়েছে, পূর্ণ প্রশমিত মানে দুইটাই শেষ, তাহলে হচ্ছে এই ক্ষেত্রে পিএইচ হচ্ছে আসার কথা তোমার হচ্ছে কত, 7, যেহেতু দুইটা পূর্ণ প্রশমিত। কিন্তু ধরো আমি HCl এখানে দিলাম 10 আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম 5, আর একটু আগে যেটা বললাম, তাহলে হচ্ছে বিক্রিয়া শেষে এটা কতটুকু অবশিষ্ট থাকবে? অবশ্য 5 অবশিষ্ট থাকবে নাকি? তাহলে হচ্ছে এই ক্ষেত্রে পিএইচ কত আসবে? অবশ্যই তোমার হচ্ছে 7-এর নিচে আসবে, বুঝছো আমার কথা? তাহলে বিক্রিয়া শেষে সেটাও কতটুকু অবশ্য বেশি থাকবে, তাহলে এই ক্ষেত্রে পিএইচ আসবে কত, পিএইচ আসবে তোমার হচ্ছে 7-এর নিচে, বুঝছো? আবার সেম জিনিস যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড 10 নেই আর HCl হচ্ছে 5 নেই, তাহলে হচ্ছে এই ক্ষেত্রে কে অবশিষ্ট থাকবে? অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই ক্ষেত্রে পিএইচ কত আসবে? পিএইচ আসবে তোমার হচ্ছে 7-এর কি বলো, 7-এর হচ্ছে উপরে আসবে, বুঝছো আমার কথা? তাহলে এই ক্ষেত্রে পিএইচ এর রেঞ্জ 7-এর নিচেও হতে পারে, 7-এর উপরেও হতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে তোমার দেখো পিএইচ এর রেঞ্জ হচ্ছে তোমার ধর হয় তোমার সাইড 4 to 10, বুঝছো আমার কথা? মানে এই ক্ষেত্রে এসিড আর বেসের উপর ভিত্তি করে এটা 7-এর নিচেও হতে পারে, আবার হচ্ছে তোমার 7-এর কি হতে পারে, উপরেও হতে পারে। হ্যাঁ, 7-এর কম আসবে, এই তো গুড। অনেকে বলছে মানে 7-এর কম, এখন তোমার ডিপেন্ড করে যে কোনটা অবশিষ্ট আছে, মানে কোনটা বেশি আছে। বাট সেম পরিমাণ যদি ইউজ করো, যেমন আগের জিনিসেই ধর হচ্ছে আগের জিনিসে আমি যদি দুইটাই যদি তোমার সেম পরিমাণ দিতাম, HCl দিতাম 5, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতাম 5, তাহলে দুইটাই কি পূর্ণ প্রশমিত হয়ে যাবে না? পূর্ণ প্রশমিত হলে তোমার হচ্ছে পিএইচ আসবে 7। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোমার আমরা সবচেয়ে যে কয়েকটা নির্দেশকের নাম আমরা জানি যেগুলো হচ্ছে তোমার ইন্টারভিউ ইউজ করছিল, ওইগুলোই বেশি লাগে, যেমন হচ্ছে মিথেল অরেঞ্জ, মিথেল রেড আর হচ্ছে তোমার ফেনলফথেলিন, এগুলো তোমার হচ্ছে লাগে সবচেয়ে বেশি। এখন মিথেল অরেঞ্জ মিথেল রেড ইউজ করা তোমার কিসের ক্ষেত্রে? কোনো একটা জিনিস অ্যাসিডিক কিনা, মানে এটা অম্লীয় কিনা, এটা আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয় মিথেল অরেঞ্জ মিথেল রেড। আর কোন একটা জিনিস ক্ষার কিনা এটা আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজ করি ফেনলফথেলিন, বুঝছো? আর থাইমোলথেলিনও ইউজ করা হয়, বা ফেনলফথেলিন সবচেয়ে বেশি ইউজ করা আর কি। আচ্ছা, এরপরে তোমার তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের জন্য হচ্ছে আমরা কি ইউজ করি? তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে আরেকটু আগে কি দেখালাম, এটার পিএইচ 7-এর নিচেও আসতে পারে, আবার হচ্ছে তোমার 7-এর উপরেও আসতে পারে। তাহলে তুমি কিভাবে জানবা যে এটার পিএইচ কত? সো এই ক্ষেত্রে সবগুলো নির্দেশক যে মিথেল অরেঞ্জ মিথেল রেড ফেনলফথেলিন তোমার হচ্ছে তিনোটাই তুমি ইউজ করতে পারবা, বুঝছো? এরপরে আরেকটা আছে মৃদু অ্যাসিড মৃদু ক্ষার। এখন তুমি বলো মৃদু অ্যাসিড মৃদু ক্ষার এটা তো দ্রবণে সম্পূর্ণ আয়নিতও হয় না। মৃদু অ্যাসিড মৃদু ক্ষার কি দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় বলো? সম্পূর্ণ যদি আয়নিত না হয় এটা কি, এটা তো কিছু মানে এই জায়গায় তো কোনো নির্দেশকে কোনো কালার দিবে না, বুঝছো আমার কথা? মানে এই জায়গায় কোনো হচ্ছে যে আমাদের এন্ডিং পয়েন্ট বা থাকবে না, মানে সমাপ্তি বিন্দু থাকবে না, বুঝছো? সো এই ক্ষেত্রে হচ্ছে কোনো নির্দেশক ইউজ হবে না, বুঝছো তো সবাই? আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আগাই। এই দেখো যে এই ক্ষেত্রে তোমার হচ্ছে সবচেয়ে যে এখানে কতগুলো নির্দেশকের নাম আছে দেখো, থাইমাল ব্লু, তারপর হচ্ছে মিথেল অরেঞ্জ মিথেল রেড লিটমাস ফেনল রেড ক্রিসলফেন। এখন তোমাদের একটা কথা বলি যে তুমি অনেক ছন্দ দিয়া বা হ্যান ত্যান এসব জিনিস যেগুলো মনে রাখবা, বা হচ্ছে অনেক টিচারও শিখে, আমিও জানি ছন্দ, বাট আমি শিখাবো না। কি কারণে? এই জিনিস একটা মনে থাকবে না তোমার হুদে। এখন তোমার হচ্ছে যে জিনিসটা বললাম যে এখানে যে জিনিসগুলো আছে আমাদের, এগুলোর থেকে সবচেয়ে বেশি যেটা আমাদের আসে, যেমন মিথেল অরেঞ্জ আসে আসে, বুঝছো?
মিথেল অরেঞ্জ আসে বেশি, এরপরে মিথেল রেড আসে, এরপরে তোমার হচ্ছে কোনটা আসে, ফেনোলেপথেলিন আসে। বুঝছো আমার কথা? এগুলো হচ্ছে তোমার সবচেয়ে বেশি আসে। এখন এগুলো হচ্ছে তোমার জাস্ট যেগুলো বেশি আসে এগুলো আগে দেখাচ্ছি, এরপরে সবগুলো দেখাচ্ছি। মিথেল অরেঞ্জ হচ্ছে তোমার এসিডিও দ্রবণে কোন কালার দেয়, গোলাপি লাল, বাট ক্ষারীয় দ্রবণ হচ্ছে হলুদ। তুমি হচ্ছে এই চারটা আছে না, তুমি 4 থেকে 5 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট তুমি একটু মনোযোগ দিয়ে দেখবে, বুঝছো? তারপরে তোমার কাজ শেষ। আর তুমি যদি দেখতে চাও, তোমার সবচেয়ে দেখার ক্ষেত্রে তুমি গুরুত্ব দিব হচ্ছে কোনটা এসিডিও দ্রবণে কি কালার দেয়, ক্ষারীয় দ্রবণে কি কালার দেয়। আর যদি তোমার পয়েন্ট মুখস্থ করতে চাও, মানে হচ্ছে পিএইচ পরিসর কত, তাহলে হচ্ছে মিথেল অরেঞ্জেরটা মুখস্থ করবা, আর হচ্ছে মিথেল রেডেরটা মুখস্থ করবা, আর হচ্ছে আমাদের যে ফেনোলেপথেলিন যেটা আছে এটা হচ্ছে তোমার মুখস্থ করে 2 থেকে 10। বুঝছো আমার কথা? আর এখন দেখো মিথেল অরেঞ্জ হচ্ছে তোমার কি কালার দেয়, এসিডিও দ্রবণে গোলাপি লাল, আর ক্ষারীয় দ্রবণ হচ্ছে তোমার হলুদ। এরপরে হচ্ছে আমাদের মিথেল রেড আছে, লাল কালার দেয়, আর হচ্ছে হলুদ কালার দেয়। এরপরে ফেনোলেপথেলিন আছে, এটা হচ্ছে এসিডিও দ্রবণে একদম কোনো বর্ণই দেয় না, আর ক্ষারীয় দ্রবণে তোমার হচ্ছে গোলাপি কালার দেয়। বুঝছো? হ্যাঁ, এই কয়টাই দেখবা, এই কয়টাই দেখবা। আর যদি সবগুলো দেখো তাহলে হচ্ছে জাস্ট কালারটা দেখবে, যে কালার চেঞ্জের ইয়েটা, যে কোনটা এসিডিও মাধ্যমে কি কালার দেয় আর যে ক্ষারীয় মাধ্যমে কি কালার দেয়। বুঝছো? যে এই এই ছিল আজকে আমাদের টপিক আর কি, বুঝছো? এরপর হচ্ছে আমাদের যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সবগুলো কোশ্চেন। এখন বলো এটার অ্যান্সার কত, সবাই করো। প্রত্যেক কোশ্চেনের জন্য আমরা হচ্ছে 10 সেকেন্ড করে টাইম দিব, বুঝছো নি? 10 সেকেন্ড করে হচ্ছে আমরা টাইম নিব। 10 সেকেন্ড করে টাইম নিব, আচ্ছা 20 সেকেন্ড করে নাও, বুঝছো? এরপর হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আচ্ছা সবাই যারা ক্লাস করতেছো সবাই ইয়া করো, বুঝো নাই? তুমি ক্লাস করতেছো বুঝতে আছো তাহলে কমেন্ট করো, সমস্যা কি? যেটার অ্যাকচুয়ালি ইয়া কত বাইর করো, সমস্যা কি? আচ্ছা, এটা হচ্ছে তোমার রক্ত গ্লুকোজের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে পিপিএম ইউনিটে কত? আরেকটু আগে তো দেখছিলাম যে ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা পিপিএম ইউনিটে কিভাবে বাইর করি, জাস্ট এসএম ইনটু হচ্ছে তোমার কত 10³ বুঝছো আমার কথা? তাহলে হচ্ছে এই জায়গায় ঘনমাত্রা কত, 2 × 10⁻³ কত -3। আর এম কত বলো তো, গ্লুকোজের এম কত বলো? গ্লুকোজের এম হচ্ছে তোমার 180, গ্লুকোজের এম হচ্ছে 180, 180 ইন্টু হচ্ছে কত 10³ তাহলে এটা কাটাকাটি, তাহলে 180 যদি 2 দিয়ে গুণ দাও কত থাকে, 360। অ্যান্সার হচ্ছে 360 বি। যারা বি বলছো ঠিক আছে, যারা আসছো সবাই কমেন্ট করো, বুঝছো? ক্লাসে আসো নাহলে বুঝবো কিভাবে। আচ্ছা এরপরে 2 নাম্বারটা বলো। 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে? আজকে তোমাদের এইগুলোই টপিক ছিল, এর লাস্টে নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের জারণ বিজারণ রিলেটেড টপিকগুলো দেখানো হবে। এটা বলো, এটা বলো, 2 নাম্বারটা বলো সবাই। একটা 20 সেকেন্ডের বেশি নিও না, 20 সেকেন্ডের বেশি নিও না। মেন পরীক্ষায় তুমি একটা এমসিকিউর জন্য টাইম পাবে কত বলো তো, 36 সেকেন্ড। 36 সেকেন্ড না, 100টা প্রশ্ন তোমার হচ্ছে 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত, 3600 সেকেন্ড। আর হচ্ছে তাহলে 100টা দাগাতে কত, 100টার জন্য পারটার জন্য তোমার কত পাবো বলো তো? 3600 সেকেন্ড হচ্ছে 100টার লাগে পাবো, তাহলে একটার লাগে কত, 36 সেকেন্ড। তো আমি তোমার 20 সেকেন্ড দিতে আসি। বুঝছো আমার কথা? যারা আছো সবাই ইয়া করো, কমেন্ট টমেন্ট করো। এরপর হচ্ছে আমরা যাচ্ছি, আমরা সিরিয়ালে কোশ্চেন কিন্তু অনেকগুলো আছে, এগুলো তোমার আসার মতোই কোশ্চেন। আচ্ছা এরপর দেখো, 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? বুঝছো? তাহলে হচ্ছে এখন দেখো, তাহলে ক্যালসিয়াম কার্বনেটে যদি তুমি ভাঙো, ক্যালসিয়াম কার্বনেটে ভাঙলে কি উৎপন্ন হয় বলো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। বুঝছো আমার কথা? এখন বলছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার পাওয়া যায় বলো তো? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত আমরা জানি, 100 না, 100 গ্রাম। তাহলে 100 গ্রাম উত্তপ্ত করলে হচ্ছে আমরা পাই কতটুকু বলো তো, 22.4 লিটার। তাহলে 100 থেকে পাও তুমি কত, 100 গ্রাম থেকে পাও 22.4, তাহলে 1 থেকে পাও কত, 10 থেকে পাও কত, 22 × 4 × 10 বাই কত, 100 না, কাটা 10, এটা কত থাকে 2.24। বুঝছো তো সবাই নাকি? মানে হচ্ছে বি অ্যান্সার। সবাই বুঝছো না? তো বুঝবোই, এটি নর্মাল তো এগুলো। এরপরে আসে যে 10 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত?
বলো 10 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত, এটা বলো। এরপরটা বলো, এরপরটা বলো, 3 নাম্বারটা বলো, একটা 20 সেকেন্ডের বেশি নিও না। দেখো 10 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত বলো তো। আমরা কি কি জানি বলো। আমরা জানি হচ্ছে তোমার 32 গ্রাম, মানে হচ্ছে O2 মানে কত, 16 ইন্টু 2 32 না, যে O2 মানে 32 গ্রামে তোমার অনুসংখ্যা কত বলো, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23, তাহলে হচ্ছে 1 গ্রামে কত 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23, আর যদি বলতে তোমার হচ্ছে 10 গ্রামে কত 10, বুঝছো আমার কথা, তাহলে 10 দিয়ে যেটা কত 3.2। এখন তুমি কিভাবে বুঝবা যে তুমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবে, দেখো উপরে আছে 6.023 আর নিচে আছে কত 3.2। এখন তুমি হচ্ছে পূর্ণ সংখ্যা হিসাব করো, ধরো 3 আর হচ্ছে 6, 3 রে যদি তোমার হচ্ছে এরকম লেখো যে 3/6, তাহলে কত আসে বলো তো, 3/6 দিলে 2 আসে না আমাদের, মানে জাস্ট পূর্ণ সংখ্যা হিসাব করো 2 আসে, কিন্তু তুমি তো 3.2 দিয়ে ভাগ দিতে আসো, তার মানে কি আসবে বলো তো, 2 এর একটু কম আসবে, তাহলে 2 এর চেয়ে একটু কম কোনটা পেলো, অবশ্যই এটা 1.88। বুঝছো সবাই, ক্যালকুলেটর ছাড়া এগুলো করা মানে মানে তোমার একদম স্পেসিফিক ভ্যালু লাগবে না, তো তুমি কাছাকাছি যাইতে পারলে হইছে, মানে তোমার স্পেসিফিক ভ্যালু লাগবেই না, স্পেসিফিক ভ্যালু লাগবেই না তোমার, তুমি হচ্ছে জাস্ট কাছাকাছি ভ্যালুটা যাবা, তাহলে হচ্ছে ওইটাই অ্যান্সার। যেমন দেখছো এটার অ্যান্সার, এটার ইয়া ছিল কত, অ্যান্সার ছিল 1.88, কিন্তু আমি তো পূর্ণ সংখ্যা হিসাব করছি 3 আর হচ্ছে 6, তাহলে 2, যেহেতু 3.2 আছে বড় সংখ্যা দিয়ে ভাগ দিতেছি, তার মানে হচ্ছে 2 এর চেয়ে একটু কম হবে, 2 এর চেয়ে একটু কম, এটাই আছে 1.88 শেষ। এরপর দেখো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সোডিয়াম অক্সালেট টাইট্রেশনে কোন ইন্ডিকেটরটা ইউজ করা হয় বলো, এটা বলো, 4 নাম্বারটা বলো, যেহেতু এটা তোমরা পারো কিনা, 4 নাম্বারটা বলো সবাই। 4 নাম্বারটা বলো, এরপর হচ্ছে আমরা যাচ্ছি। আচ্ছা এই দেখো এই জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, বুঝছো আমার কথা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে আমাদের কি আছে সোডিয়াম অক্সালেট আছে। এখন এই জায়গায় তোমাদের একটা কথা বলি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা ওইটা নিজেই একটা ইন্ডিকেটর, মানে এটা এটা হচ্ছে তোমার সেলফ ইন্ডিকেটর হিসেবে কাজ করে, বুঝছো আমার কথা, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেলফ ইন্ডিকেটর হিসেবে কাজ করে, সো এই জায়গায় হচ্ছে কোনো ইন্ডিকেটর ইউজ হবে না, এটা হচ্ছে নো ইন্ডিকেটর, যারা দিছো গুড। এরপরের কোশ্চেন আসে, আমাদের অনেকগুলো কোশ্চেন আছে, 16 গ্রাম অক্সিজেনে পরমাণুর সংখ্যা কত এটা বলো, 16 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত বলো, 5 নাম্বারটা বলো সবাই। একটা 20 সেকেন্ডের বেশি নিও না রে ভাই, 20 সেকেন্ডের বেশি নিও না, 20-25 সেকেন্ড নিতে পারো, কারণ বললাম তো মেন পরীক্ষায় তুমি পাবা হচ্ছে 36 সেকেন্ড, 36 সেকেন্ড পাবা, আবার ওইটা ওএমআর ফিল আপ করা লাগবে না, 20-25 সেকেন্ড নেও আর কি। আর যেদিন যে ক্লাসটা থাকবে, তোমরা তো অলরেডি অনেক জায়গায় পরীক্ষা দিয়ে দিছো, এটা তো এইসব জিনিস অনেক জায়গায় ফেস করছো, এই টাইপ কোশ্চেন, তোমরা কি করবা, তোমাদের কাজ কি হবে, তোমাদের কাজ হবে হচ্ছে যেদিন যে লেকচার থাকবে, তোমাদের তো সব কিছু দিয়ে দেওয়া আছে, তুমি হচ্ছে জাস্ট ওই রিলেটেড কোশ্চেনগুলো দেখবা, বুঝছো, মানে আগেই দেখবা, ক্লাসের আগেই দেখবা, আগে আগে দেখবা, তাহলে হচ্ছে ক্লাসের মধ্যে ভালো বুঝবা। হুম, হ্যাঁ সেরে ঠিক আছে। এখন হচ্ছে 16 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত, অনেকে তোমার হচ্ছে বিদিশ, ওর হচ্ছে 2 গুণ দাও না, বুঝছি আমি। এখন 16 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে মোল কত হয় বলো তো, 16/32, মানে 16 গ্রাম যে অক্সিজেন আছে ওইটার মধ্যে তোমার অ্যাকচুয়ালি কয়টা থাকে, তাহলে 16/32 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 না, বুঝছো আমার কথা, তাহলে 16/32 দিলে কত, হাফ, হাফ ইন্টু 6.023, তাহলে কত আসে বলো তো, 3 পয়েন্ট সামথিং, মানে 3 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻23, বুঝছো আমার কথা। কিন্তু অক্সিজেনে তোমার পরমাণুর সংখ্যা বলছে, তাহলে একটা ও টুতে তোমার পরমাণুর সংখ্যা কত, 2 না, বুঝছো আমার কথা, তাহলে এটার সাথে কত গুণ হবে 2, তাহলে আলটিমেটলি কত থাকে 6 না, মানে 6.023 ইন্টু 10⁻23 না, বুঝছো আমার কথা, মানে একটা ও টুতে তোমার কয়টা থাকে, এটা বুঝছো সবাই। আবার দেখাচ্ছি দাও, এটা হওয়ার কথা ছিল এরকম,
16/32 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 নাকি এরকম তো হওয়ার কথা ছিল, তাহলে এটা কাটাকাটি করলে কত, হাফ ইন্টু 6.023 ইন্টু 10⁻23 এরকম তো হওয়ার কথা ছিল। কিন্তু 16 তোমার কাছে চাইছে পরমাণুর সংখ্যা, তাহলে একটা অক্সিজেন পরমাণু কয়টা থাকে, দুইটা না, তাহলে 2 গুণ দাও, 2 ইন্টু হাফ ইন্টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, তাহলে 2 যদি কাটা দাও আলটিমেটলি কত থাকে, ওইটাই তো, বুঝছো বলে কত থাকে, 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা দেখো মৃদু, এরপর দেখো এই টাইট্রেশন আসছে, মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের টাইট্রেশন উপযোগী নির্দেশক কোনটি, বলো। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, এটা ভুল করো না কিন্তু, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, এটা বলো, এটা সবাই পারবে আশা করি। বলো এটা, বলো এটা, বলো সবাই বলো, যারা ক্লাস করো, দেখলাম তো 10-12 জন আসো, তো দেখি অ্যান্সার করো, পারো তো, আমি তো জানি সবে পারো তোমরা। হুম, এখন আমরা বলছিলাম না যে ক্ষার যদি তীব্র হয় তাহলে কোনটা ইউজ করবো, ফেনলফথেলিন, আর যদি অ্যাসিড যদি তীব্র হয় তাহলে হচ্ছে আমরা কি ইউজ করবো, মিথেল অরেঞ্জ আর হচ্ছে তোমার মিথল রেড। যেহেতু তোমার হচ্ছে ক্ষার তীব্র, তাহলে হচ্ছে ইউজ করবো হচ্ছে ফেনলফথেলিন, বুঝছো আমার কথা, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে ওই সলিউশনটা কি হবে, ক্ষারীয়, ক্ষারীয় নির্দেশক কোনটা, ফেনলফথেলিন। এই তো, হ্যাঁ ঠিক আছে, গুড, অনেক অ্যান্সার করছো। এই দেখো 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তিমাত্রা মোলার ঘনমাত্রা কত, বুঝছো, মানে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত, মানে শক্তিমাত্রা কত আর কি, শক্তিমাত্রা মানে হচ্ছে তোমার মোলারিটি। 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত, আমি একটু আগে পড়ছিলাম কিন্তু, এটা শর্টকাট কিভাবে করবে। গুড, অনেকে, রাজ সাবা হচ্ছে ভালো ক্লাস করে, শুরু থেকে অ্যান্সার দিচ্ছে। 7-এর বি হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকলে হচ্ছে ঘনমাত্রা আমরা কিভাবে ইউজ করি বলো তো, 10 ইন্টু এক্স বাই হচ্ছে এম, 10, তাহলে কি হবে, 10 ইন্টু এক্স, এক্স দ্বারা কি বুঝছি, পার্সেন্টেজ যেটা, তাহলে পার্সেন্টেজ কত দেওয়া আছে 5 বাই হচ্ছে এম, মানে মোলার ম্যাস, আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত 40, তাহলে কত থাকে, উপরে থাকে 50, নিচে থাকে কত 40, তাহলে কাটাকাটি করলে কত হয়, 40 বাই হচ্ছে তোমার ধর হচ্ছে 50, তাহলে কত হয় 40, আর এখানে কত থাকে 10 না, তাহলে পয়েন্ট দাও 100, 80, 20, 200, তাহলে তো কত হয় 1.25, বুঝছো 1.25, এটা সবাই তো বুঝছোই, 1.25, ঠিক আছে, গুড। এরপর আসো 250 মিলিলিটার 0.1 এম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, তোমার ডব্লিউ এর ভ্যালু জানতে চাইছে, বুঝছো আমার কথা, এটা বলো, এটা কি হবে, সবাই বাইর করো, কি পরিমাণ বলছো না, তাহলে পরিমাণ বললে হচ্ছে আমাদের কোনটা, ডব্লিউ জানতে চাইছে, তাহলে ডব্লিউ সমান সমান আমরা কি জানি বলো তো, ডব্লিউ সমান সমান আমরা জানি এস এম বি বাই কত 10, 100, 1000, তাহলে হচ্ছে আমাদের এখানে এস কত দেওয়া আছে 0.1, এরপরে এম কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের এম কত 40, এরপর হচ্ছে আমাদের বি কত, বি হচ্ছে 250, নিচে কত হবে, নিচে হবে তোমার হচ্ছে 10, 100, 1000, বলো এটার অ্যান্সার কত, বলো। ঠিক আছে, এটা হচ্ছে 8-এর বি, বুঝছো, কারণ হচ্ছে এটা কত থাকে 40 0.1 সাইন না, তাহলে 4 ইন্টু 250 কত 1000, তাহলে উপরে থাকে 1000, নিচে হচ্ছে 1000, কাটাকাটি করলে তোমার হচ্ছে 1, বুঝছো সবাই, বুঝছো তো, এটা নর্মাল। এই দেখো দ্রবণের কোন একক তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, বুঝছো আমার কথা, মানে কোন এককটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, আমি তো তোমাদের এটা ওই সময় আস করছিলাম, এটা কোনটা বলো, 9-এর কত, 9-এর 9 কত হবে বলো, 9 কত হবে সবাই বলো, এরপর হচ্ছে আমরা যাচ্ছি ক্লাস করে, বুঝছো, তোমরা কোর্সে ভর্তি হয়েছো, যে অনেকে ক্লাস কম করো, যে ক্লাস করবে না কেন, মানে তুমি তাহলে কোর্সে ভর্তিটা হয়েছো কেন, সব যদি পারো তাহলে ভর্তি হইতে না, মানে সব কিন্তু সবাই পারে, বুঝছো, দেখবে যে এডমিশনের চান্স হয় হাতে গোনা কয়েকজনের, প্র্যাকটিস করবা, মানে সবাই তো পারেই, কিন্তু এডমিশনের সিস্টেমটা কি, ধরো হচ্ছে কত
মানে ফোলাফাইন হচ্ছে কাট করা যায়, সিট কম থাকে না, যে কত ফোলাফাইন হচ্ছে তোমার সরানো যায়। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ধরো তোমার একটা ফ্রেন্ডও ম্যাথ সলভ করতে পারে, তুমিও ম্যাথ সলভ করতে পারো, ওই ফ্রেন্ডের লাগে 1 মিনিট আর তোমার লাগে ধরো হচ্ছে 30 সেকেন্ড, তাহলে এডমিশনে চান্স পাবে কি? অবশ্যই যে 30 সেকেন্ডে করতে পারবে না, ও পারে কিন্তু ওর বেসিকও ভালো তোমার বেসিকও ভালো, কিন্তু তুমি ধরো হচ্ছে দ্রুত করতে পারো, তাহলে হচ্ছে চান্স হবে তোমার। হিসাব হচ্ছে এরকম, মানে হিসাব ফুল এরকম, বুঝছো? সো হচ্ছে তুমি এখন যে জিনিসটা বললাম যে দ্রুত কিভাবে সলভ করা যায়, দ্রুত কিভাবে সলভ করা যায় পারবা তোমরা, যারা বলতেছে পারি না, না পারার কিছু নেই। একটা কোশ্চেন যতবার সলভ করা যায়, মানে তুমি সলভ করতে 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 একটা সময় দেখবে যে তুমি সবে পারো, মানে সবে পারো, বুঝছো? মানে সব পারা লাগবে জিনিসটা এমন না, মানে চান্স পাওয়ার জন্য যতটুকু লাগে দেখবে যে হয়ে যাবো, ইনশাল্লাহ হয়ে যাবো। এরপর দেখো এইচসিএল আর এনওএস টাইট্রেশনের উপযোগী নির্দেশক কোনটি বলো? এইচসিএল আর হচ্ছে এনওএস, বলো তো এটা কোনটা হবে? মানে এইচসিএল আর হচ্ছে এনওএস দুইটাই কিন্তু তীব্র। তো আমি একটু আসতেছি। ক্লাসের মাঝখানে আচ্ছা সরি, একটু হচ্ছে তোমার একটু কাজ ছিল, ওইটাতে গেছিলাম। আমরা তাহলে শুরু করি। এখন দেখো এটার ক্ষেত্রে কোনটা ইউজ করবা? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে তোমার ব্লাঙ্ক। কারণ হচ্ছে তোমার সব কয়টা, কারণ হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র খার ক্ষেত্রে আমরা মিথেল অরেঞ্জ, মিথেল রেড, ফেনলফথেলিন সবগুলো ইউজ করবো। দাও আমরা হচ্ছে দ্রুত যাচ্ছি। এরপরে দেখো 49 গ্রাম H2SO4 500 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণটির মোলারিটি কত হবে? মোলারিটি এস জানতে চাইছে। তাহলে এস সমান সমান আমরা কি জানি? এস সমান সমান জানি ডব্লিউ ইন্টু 1000 বাই হচ্ছে তোমার এম ইন্টু হচ্ছে তোমার কি বি। তাহলে ডব্লিউ এখানে কত দেওয়া আছে? 49, 49 না 1000 ভাই হচ্ছে এম ইন্টু বি। এম H2SO4 এর এম কত? 98। দেখো দেখো আমি যে H2SO4 এম হচ্ছে H2SO4 এর এম, আরেকটু আগে আমি তোমার যে জিনিসটা তোমার বলতে চাচ্ছিলাম যে H2SO4 আমি 98 বসা দিচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইড 40, এই জিনিসগুলো তুমি করতে করতে হয়ে যাবো গা, বুঝছো আমার কথা? মানে করতে করতে হয়ে যাবো যে সোডিয়াম হাইড্রোক্সাইড 40, এটা তোমার দেখলে মনে হবে যে H2SO4 হচ্ছে 98। জানো, অনেকে জানো, আমি জানি, যারা জানো না তাদের জন্য বলতেছে। তাহলে আলটিমেটলি কত আসে? 49 2 মাসে দিলে 2 আসে, তাহলে 2 কাট আলটিমেটলি কত সমান না? 11 হচ্ছে বি। গুড, সবাই পারো। তোমরা অনেক কম ক্লাস করো, এত কম ক্লাস করলে কি হবে, মানে কীভাবে হবে? 250 মিলিলিটার দ্রবণে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে তা নর্মাল দ্রবণ হয়? এটাই বুঝো, কিন্তু এটা কিন্তু নর্মাল দ্রবণ বলছে। তাহলে এটা করো তো, এটার অ্যান্সার সবাই দাও, এরপরে আমি করতেছি। আমি শুরুতেই, যারা ক্লাসের শুরু থেকে ছিল, আমি এরকম লিখছিলাম যে এন ইজ ইকুয়াল টু হচ্ছে এস ইন্টু ই। তাহলে এখন তোমাদের বলছে যে দ্রবীভূত থাকলে তার নর্মাল দ্রবণ হবে, তাহলে তাহলে এন এর ভ্যালু কত? 1। তাহলে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এস ইন্টু কত হবে বলো তো? ই মানে কি তুল্য সংখ্যা না? সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? 2। তাহলে এস সমান সমান কত হবে? 0.5। এবার পারবা? এবার তো সবাই পারো, পারবা তো নাকি? এবার তাহলে হচ্ছে আমাদের ডব্লিউ সমান সমান কত আসবে?
এস এম বি বাই কত 1000 না, তাহলে কত হবে এস এর ভ্যালু কত 0.5, এরপরে এম সোডিয়াম কার্বনেট কত 106, বি এটা কত 250, নিচে কত আসবে বলো তো 10 100 1000। বুঝছো তো সবাই নাকি? বুঝছো সবাই? তাহলে হচ্ছে আমাদের আলটিমেটলি কত আসবে বলো তো, এটা কত আসবে 250, এটা দিলে 125 ইন্টু 106। বলছিলাম আরেকটু আগে যে সবসময় হচ্ছে পূর্ণ সংখ্যা হিসাব করে নিবা, তাহলে 125 ইন্টু হচ্ছে তোমার 106, তাহলে তোমার হিসেবে কত আসার কথা বলো তো, কত আসার কথা বলো 125 ইন্টু 100 ধরো 12,500, 12,500। বুঝছো আমার কথা? তাহলে তুমি 12, আমি জাস্ট পূর্ণ সংখ্যা ধরে নিতেছি যে কিভাবে ক্যালকুলেটর ছাড়া করবা। 125 আর যদি 100 গুণ দাও তাহলে কত কত আসার কথা 12,500, আর নিচে কত আছে 1000, তাহলে অ্যান্সার অবশ্যই 12.5-এর বেশি হবে। তাহলে 12.5-এর বেশি, 12.5-এর অনেক বেশি হবে না, কারণ হচ্ছে এখানে 106 ছিল, তাহলে 12.5 থেকে কিছুটা বেশি কোনটা আছে অ্যান্সার বলো তো 13.25। বুঝছো সবাই? এগুলো এগুলো কিন্তু এই প্রসেসে করবা, বুঝছো আমার কথা? এগুলো সবসময় এই প্রসেসে করবা, কারণ হচ্ছে তুমি স্পেসিফিক এয়াটা বাইর করতে পারবা না, তুমি যে স্পেসিফিক ভ্যালু তোমার ক্যালকুলেটর ছাড়া পসিবল, তোমার স্পেসিফিক ভ্যালু তুমি দশমিক ভ্যালু কীভাবে ক্যালকুলেটর ছাড়া বাইর করবা বলো? তুমি কাছাকাছি যাইতে হবে, যে কাছাকাছি গেলে অ্যান্সার হচ্ছে এরকম, যেমন আমার এটা অ্যান্সার হচ্ছে 12.5-এর বেশি। এখন 12.5-এর কত বেশি, যে 5 বেশি না, কারণ হচ্ছে এখানে 106 ছিল, তাহলে 12.5 থেকে কিছুটা বেশি, মানে 13 থেকে কিছুটা বেশি হবে আর কি। আচ্ছা এরপরে যাচ্ছি আমরা। আচ্ছা এরপরে দেখো 20% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তিমাত্রা হচ্ছে মোলারিটি ইউনিটে কত হবে, বুঝছো আমার কথা? 20%, এটা তো সবাই পারো, আরেকটু আগে বলছিলাম যে পার্সেন্টেজ দেওয়া থাকলে হচ্ছে আমাদের কীভাবে ইউজ করা, 10x বাই হচ্ছে এম, এটা আরেকটু আগে করাছি। তাহলে হচ্ছে আমাদের কত হবে 10 ইন্টু 20 বাই হচ্ছে কত 40, তাহলে কত হবে উপরে থাকে 200 নিচে 40, তাহলে কত থাকে 200 বাই 40, তার মানে কত থাকে 5 না, 5 না, তাহলে 5m। ঠিক আছে, এরপরে যাই আমরা, এরপরে যাই নাকি? এরপরে দেখো মিথেল অরেঞ্জ অম্লীয় দ্রবণে কি বর্ণ ধারণ করে বলো, 14 নম্বরটা বলো, 14 নম্বর বলো। 14 নম্বর সবাই বলো। এগুলো আসে দেখছো, এটা থিওরি, তাও আসে। বলো 14 নম্বরটা বলো, এরপর হচ্ছে আমরা যাচ্ছি সিরিয়াল। সবাই বলো, এরপর হচ্ছে আমরা যাচ্ছি। ঠিক আছে, সবারটা ঠিক আছে লাল। এরপর হচ্ছে আমরা যাচ্ছি যে দেখো 72 গ্রাম পানির অণুর সংখ্যা কত বলো তো, 72 গ্রাম পানির অণুর সংখ্যা কত বলো, এটা এটা কত হবে বলো, 72 গ্রাম পানির অণুর সংখ্যা কত এটা বলো, বলো এটা এটা কীভাবে করবো বলো, 72 গ্রাম পানির অণুর সংখ্যা কত, পানির অণুর ভর কত বলো তো? আচ্ছা আমরা এই সূত্রটা লিখি, ডব্লিউ এন বাই এন এ, তাহলে তোমার বাইর করা লাগবে কি এন না, তোমার বাইর করা লাগবে কি বলো এন এ তো নাকি, তাহলে এন সমান সমান কি আসবে ডব্লিউ বাই এম ইন্টু হচ্ছে এন এ, তাহলে এখানে ডব্লিউ কত, ডব্লিউ হচ্ছে 72, আর পানির অণুর জন্য এম কত আমাদের বলো তো, পানির অণুর জন্য এম কত অবশ্যই 18, বুঝছো? আর এটা কত 6.023 ইন্টু 10⁻23, তাহলে কত আসে বলো তো, কত আসে বলো, কাটাকাটি করলে কত আসে 4 ইন্টু 6.023 ইন্টু হচ্ছে 10⁻23, তাহলে কত আসে বলো, ভ্যালু কত আসবে 24 ইন্টু সামথিং আসবে না, 24 ইন্টু সামথিং। হ্যাঁ গুড, সবাই পারছো। যারা আমরা হচ্ছে দ্রুত আগাচ্ছি, যেহেতু নামাজ টামাজ আছে, আবার নামাজ আছে বুঝছো। দেখো প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে কোনো দ্রবের 1 মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে কি বলা হয় বলো তো, এটা বলো, এটা বলো, এটা বলো, এটা বলো, এটা সবাই বলো,
এরপর হচ্ছে আমরা যাচ্ছি, আমাদের কোশ্চেন আছে, মানে এই টাইপ যে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে না, তোমরা জাস্ট এইগুলোই সলভ করবা। সবাই তো আরো অনেক বেশি কোশ্চেন সলভ করবে, এখানে হচ্ছে আমি অনেকগুলো কোশ্চেন দিছি, মানে এই রিলেটেড যদি আসে তাহলে এর বাইরে আসার প্রবাবিলিটি কম, বুঝছো? এর বাইরে এই টপিকগুলো সবসময় হচ্ছে তোমরা যে কৃষিগুচ্ছ বুঝছো, মানে কৃষিগুচ্ছ যেটার কথা বলতেছি, এটা হচ্ছে তোমার আমার সময় তোমার, আমি তো হচ্ছে জাহাঙ্গীরনগরে জেনেটিক্সে আছি, তোমার জাহাঙ্গীরনগরের পজিশন ছিল আমার সময় আরো 49তম, তো তারপরে জেনেটিক্সে ভর্তি হয়েছি। কিন্তু আমার বাংলাদেশ কৃষিতেও তোমার এগ্রিকালচার আসছিল, বাংলাদেশ কৃষির টপ সাবজেক্ট এগ্রিকালচার, তোমরা তো জানো নাকি, ওইটাই আসছিল, কৃষিতে অনেক ভালো পজিশন আসছে, তো বাংলাদেশ কৃষিতে এগ্রিকালচার আসছিল। এখন কৃষির যে হিসাবটা তোমার হচ্ছে কৃষি বা হচ্ছে অন্যান্য অনেক ভার্সিটি তোমার হিসাবটা কি থাকে, হিসাবটা হচ্ছে তোমার কোশ্চানের যে টপিকগুলো, তোমরা অনেক জায়গায় এখন পরীক্ষা দিছো, টপিকগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার সেম থাকে, যে টপিকগুলো তুমি একটা টপিকের অ্যাগেনস্টে, যেমন হচ্ছে আজকে আমি কি করেছি, মোল, তারপর হচ্ছে তোমার মোলার দ্রবণ, এরপর হচ্ছে তোমার নির্দেশক, এই কয়েকটা টপিকে পড়াইছি, এই কয়টা টপিক রিলেটেড আমি যে কোশ্চেনগুলো ইনক্লুড করছি এগুলো তো আছেই, এর পাশাপাশি তুমি অন্য যে যত কোশ্চেন পাবা, মানে যেখানেই পাবা, যে কৃষি বিচিত্রে যেটা আছে ওটার মধ্যে তো আছে, হিউজ কোশ্চেন আছে দেখলাম, এর পাশাপাশি মানে যেটাই পাবা তুমি হচ্ছে শুধু কোশ্চেন সলভ করবা, মানে যেখানে কোশ্চেন পাবো ওইখানে সলভ হবে, শুধু সলভ ছাড়া কোনো কথা হবে না। দেখবে যে যত বেশি কোশ্চেন সলভ করবা তত তোমার হচ্ছে পরীক্ষার হলে মানে কি কোশ্চেন ভুল হওয়ার রেটটা হচ্ছে তোমার অনেক কম হবে। যেমন অনেকে অনেক বেশি পারে বাট পরীক্ষার হলে যায় তোমার হচ্ছে ভালো করে না, বা হচ্ছে গোলায় ফেলে, কয়েক জায়গায় খদা গায়ে ফেলে, বা হচ্ছে 50% শিউর থাকে, এই বুঝছো, এগুলো হচ্ছে এই সমস্যার কারণে, মানে হচ্ছে তোমার কোশ্চেন সলভের ল্যাকেজ আছে, মানে তোমার সলভিং হচ্ছে তোমার মেন সমস্যা। এখন তোমরা যদি এখন ডেলি 15-16 ঘন্টা পড়ো, 15-16 তো পড়ো না, ধরো 10-11 ঘন্টা যদি পড়ো, তুমি 3-4 ঘন্টা রাখবা শুধু কোশ্চেন সলভের জন্য, আর বাকি সময় পড়বো শুধু, ঠিক আছে? এই আর কি, বুঝছো? এখন আচ্ছা, এটা হচ্ছে তোমার প্রতি 1000 গ্রাম দ্রাবকের মধ্যে কোনো দ্রবের 1 মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে কি বলে? অবশ্য মোলাল দ্রবণ, তোমরা তো দেখছো যে মোলাল দ্রবণের ক্ষেত্রে, মোলালিটির ক্ষেত্রে আমরা দেখছিলাম না যে মোল পার কেজি, বুঝছো না? এখন বলছো 1000 গ্রাম দ্রাবকের মধ্যে, এটা হচ্ছে তোমার দ্রাবক 1000 গ্রাম, 1 কেজি আর কি, মানে 1000 গ্রাম, তাহলে এটা কি হবে? মোলাল দ্রবণ। মোলালিটির ক্ষেত্রে আমরা দেখছিলাম যে মোল পার কেজি। দেখো একজন ডায়াবেটিক্স রোগীর ক্ষেত্রে আর কি, যে রক্তে গ্লুকোজের পরিমাণ হচ্ছে তোমার কত, 360 মিলিগ্রাম/ডেসিলিটার হলে এর পরিমাণ মিলিমোল/লিটারে কত হবে? বুঝছো আমার কথা? তাহলে বলো বলো, এটা সবাই এটা বলো, এটা কিন্তু প্রচুর আসে, এটা প্রচুর আসে। এটা এটা এই কোশ্চেনটা প্রচুর আসে, মানে বিভিন্ন জায়গায় আসে, বুঝছো আমার কথা? এই তো অলরেডি একজন বলে দিছে। এটা হচ্ছে এরকম আর কি, ধর হচ্ছে মিলিগ্রাম/ডেসিলিটার থেকে, মিলিগ্রাম/ডেসিলিটার সমান সমান হচ্ছে মিলিমোল/ডেসিলিটার ইন্টু 18। তাহলে তোমার কি কিসে দেওয়া আছে? অবশ্যই তোমার দেওয়া আছে মিলিগ্রাম/ডেসিলিটার না, এটা গ্লুকোজ দিয়ে আসে, এটা দিয়ে আসে, তাহলে এটা কত আসে? 360, এটার ভ্যালু কত? 360 নে, 360 সমান সমান হচ্ছে মিলিমোল/ডেসিলিটার ইন্টু 18, তাহলে এটা সমান সমান কত আসে? মিলিমোল/ডেসিলিটার সমান সমান আসে 360/18, তাহলে কত আসে? 20। বুঝছো সবাই? বুঝছো তো? ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যে এইগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে তোমার ভ্যালু যদি হচ্ছে আমাদের ইয়া থাকে আর কি, ভ্যালু যদি তোমার হচ্ছে 18-এর বেশি থাকে, তখন হচ্ছে এটার হচ্ছে কত দ্বারা ভাগ দিবা? 18 দিয়ে ভাগ দিবা, আর নাহলে 18 দিয়ে গুণ দিবা। বুঝছো আমার কথা? আর প্রসেস তো শিখে দিছো ওভারঅল, যে বেসিক কোনটা। আচ্ছা, এরপরে যাচ্ছি 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত হবে? সেম দেখছো যে এই টাইপ কোশ্চেন কটা ইনক্লুড করছে, তার মানে এগুলো আসে, তাহলে কত হবে? দ্রুত করে ফেলতেছি আমরা, হ্যাঁ। 10 × x মানে এখানে কত? 10 বাই কত? 106 না? তুমি বলো, এখন তোমারে আমি বলি, তুমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা? যেমন তোমার উপরে আছে কত? 100 না? আর নিচে আছে কত? 106। এখন 100-রে যদি 100 দিয়ে ভাগ দিতে, তাহলে বেল হইতো 1। 100-রে 100 দিয়ে ভাগ দিলে বেল হইতো 1, পূর্ণ সংখ্যা হিসাব করে নিবা। কিন্তু তুমি ভাগ দিতে আসো 106 দিয়া, তার মানে একের কি বড় সংখ্যা দিয়ে ভাগ দিতেছো, তার মানে একের কিছুটা কম হবে। একের কিছুটা কম বেলু কোনটা এখানে বলো তো? একের কিছুটা কম, একের কিছুটা কম বেলু হচ্ছে এটা, একের কিছুটা কম 0.943। দেখছো আমি কিছু করিয়ে না, মানে হিসাবে করি নাই, তারপর আমি বসাই দিছি যে 0.9434।
বুঝছো আমার কথা? পূর্ণ সংখ্যা ধরে এরপর হচ্ছে ইয়া করে নিবা, দেখবে যে এরকম প্র্যাকটিস করতে করতে তোমার হয়ে যাবো ইনশাল্লাহ। 5% হলে গণমাত্রা কত হবে জানো তো? তাহলে পার্সেন্টেজ ইন্টু হচ্ছে তোমার কত 10 ডিরেক্ট করে ফেলতেছে ভাই হচ্ছে 40, তাহলে কত আসে বলো তো? সেম সেম জিনিস, এটা আমরা আগেও করছিলাম, কত আসে বলো তো? 1.25। এটা আরেকটু আগে করলাম, সেম সেম জিনিস ছিল। এরপরে দেখো 1 মোল প্রোপেনে বাতাসে সম্পূর্ণ দহন করলে 1 মোল প্রোপেন বাতাস সম্পূর্ণ দহন করলে কত মোল পানি উৎপন্ন, এটা বলো তো সবাই। 20 নম্বরটা পারো কিনা বলো, 20 নম্বরটা পারো কিনা বলো, বলো এটা পারো কিনা বলো, এটা পারো কিনা এটা বলো। 20 নম্বরটা পারো না? কোনো হচ্ছে আন্দাজ একটা বসাই দিবে, এটা বলো। আচ্ছা তোমাদের আজকে একটা জিনিস শিখে যে মিথেন ইথেন প্রোপেন এগুলো পড়লে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কি পরিমাণ পানি উৎপন্ন হবে, এটা তুমি কিভাবে বুঝবে তোমারে দেখাই। তো প্রোপেন বলছে না, তাহলে প্রোপেনের সংখ্যাটা লেখো। প্রোপেনের সংখ্যাটা আমাদের কোনটা বলো তো? C3H8। ফোড়ানো মানে কি? এটা হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে অক্সিজেনের উপস্থিতিতে ফোড়াবা। আচ্ছা এখন এই টাইপ যখন মিথেন ইথেন প্রোপেন এগুলো তুমি রিয়েকশন দিবা, তখন কি পরিমাণ পানি উৎপন্ন হবে আর কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এটা কিভাবে বুঝবা বলি। কার্বন যতটা থাকবে, কার্বন যতটা থাকবে, আবার বোঝো, কার্বন যতটা থাকবে কার্বন ডাইঅক্সাইড ততটা। তাহলে কার্বন ডাইঅক্সাইড কয়টা উৎপন্ন হবে? 3টা। বুঝছো আমার কথা? এরপরে হচ্ছে তোমার পানি কয়টা উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে হাইড্রোজেন যতটা থাকবে তার অর্ধেক। তাহলে হাইড্রোজেন এখানে কয়টা আছে? 8টা, তার অর্ধেক কত? 4টা। 4 অণু হাইড্রোজেন উৎপন্ন হবে। 4H2 শেষ, অ্যান্সার হচ্ছে 4। বুঝছো আমার কথা? দেখো এবারে এটার আগে 5 দিলে সমতা হয়, কিন্তু তোমার তো সমতার দরকার নেই, তোমার কাছে জানতে চাইছে যে কত মোল পানি উৎপন্ন হয়। বিক্রিয়া দেখাই দিছি, দেখো বুঝছো? রাজসাবা যে ও বুঝছো, তোমরা বুঝছো এটা? বিক্রিয়াটা আমি দেখাই দিছি। হ্যাঁ ও তো বলছে তো, বিক্রম বিক্রম সানা বলছে ও তো। মানে যখন হচ্ছে তোমার প্রোপেনের সাথে তুমি হচ্ছে প্রোপেনটা দহন করবে মানে ফোড়াবা, তার মানে কি অক্সিজেনের সাথে রিয়েকশন, রিয়েকশন দিলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কার্বন যতটা থাকবে ততটা। আর পানি উৎপন্ন হবে তোমার হাইড্রোজেন যতটা থাকবে তার অর্ধেক। তাহলে হাইড্রোজেন 8টা আছে, তার অর্ধেক, তাহলে তার মানে হচ্ছে 4 অণু পানি উৎপন্ন হচ্ছে। বুঝছো না? বুঝলে বলো, বুঝছো কি না? বুঝলে আমি হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ও যে বোঝে না ও বলছে বুঝছে, তাহলে আমরা পরে যাই। 0.1 and H3PO4 মাত্রা জলীয় দ্রবণের মোলার ঘনত্ব কত? মানে মোলার ঘনত্ব বলতে কিন্তু মোলার এটি বুঝাইছে তোমার কাছে, বুঝছো? তাহলে দেখো আমি দ্রুত করাই দিতেছি। তাহলে হচ্ছে আমরা কি জানি? আমরা কি জানি? N is equal to S into E, মানে এটা হচ্ছে নর্মালিটি, এটা হচ্ছে মোলারিটি, আর এটা হচ্ছে তোমার কি আমাদের বলো তো? ই মানে কি আমাদের তুল্য সংখ্যা। এখন H3PO4 এটার তুল্য সংখ্যা কত? 3। কিভাবে আমি তোমারে বলি। H3PO2 এটার তুল্য সংখ্যা কত? 1। তারপর হচ্ছে H3PO3 এটার তুল্য সংখ্যা কত? 2। আর H3PO4 এটার তুল্য সংখ্যা কত? সরি এটা বেশি হয়ে গেছে। H3PO4 এটার তুল্য সংখ্যা কত জানো? 3। তাহলে হচ্ছে আমরা কি জানি? N is equal to S into E, তাহলে আমরা কি লিখতে পারি? 0.1 is equal to S, S তো আমরা বাইর করবো, ইন্টু হচ্ছে তুল্য সংখ্যা H3PO4 তুল্য সংখ্যা 3, তাহলে আমরা কি লিখতে পারি? 0.1/3 M is equal to হচ্ছে তোমার কি S। বুঝছো? তাহলে 0.1/3 আসে, কিন্তু 0.1/3 তো তোমার কাছে নাই। তো বুঝছো আমার কথা? তাহলে যেহেতু নিচে 3 আসছে, 3 আসা মানে কি বলো তো? 3 রিলেটেড কিছু থাকবে, তার মানে এটা। বুঝছো? এটা এখন এটা কিভাবে? উপরে হচ্ছে 10 দিয়ে গুণ দিলে কত আসে? 1, নিচে 10 দিয়ে গুণ দিলে কত আসে? 30। বুঝছো আমার কথা? মানে 1m/30 m/30, এটা তো পারোই তোমরা। এগুলো কিন্তু আসে কৃষিতে, হিউজ আসে। গুড, ওই কুশি সি বলছে 0.1 H2SO4 এর মোলার 22 নম্বরটা করো বলো তো, 22 নম্বরটা করো, সেম টাইপ কোশ্চেন দিস। দেখো আমি করা দিতেছি। N is equal to S into, যারা পারো তারা হচ্ছে কমেন্টে অ্যান্সার লেখো। তাহলে আমাদের কত আসে? 0.1 is equal to S আমরা বাইর করবো, আর এই হচ্ছে আমাদের কত? 2। তাহলে হচ্ছে আমাদের S সমান সমান কত আসে? 0.1/2। তাহলে দেখো নিচে হচ্ছে 2 থাকবে, এই টাইপ কোন অ্যান্সার থাকবে। তুমি যদি ক্যালকুলেশন না করতে মন চায়, দেখো 2 নিচে 2 আছে, কোনটা অ্যান্সার আছে এটা। বাট যেহেতু তোমার 20 লিখছে, 20 কেমনে আসছে? উপরে হচ্ছে 10 দিয়ে গুণ দিলে কত সমান, নিচে হচ্ছে 10 দিয়ে গুণ দিলে কত আসে? 20। বুঝছো আমার কথা? সব বুঝছো? 1m বাই, গুড গুড, সবাই পারো। একটি পদার্থের আণবিক ভর 40, 1000 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে
ওর কত গ্রাম প্রয়োজন হবে বলো তো? ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত বলো তো? 1/10, ডেসি মানে 1/10, তার মানে হচ্ছে 0.1 এম। তাহলে হচ্ছে আমরা কত গ্রাম প্রয়োজন হবে আমরা কি বার করি? ডব্লিউ সমান আমরা কি জানি? এস এম বি বাই 1000 ফার হইতো। তাহলে হচ্ছে এম আমাদের এস কত এখানে? 0.1, এম কত? একটি পদার্থের আণবিক ভর বলে দিছে, তার মানে হচ্ছে আণবিক ভর বলছে, এম কিন্তু মোলার ম্যাস 40 ইন্টু বি কত? বি হচ্ছে 100, আর নিচে কত আসবে? নিচে হচ্ছে আমাদের 10, 100, 1000 আসবে। তাহলে হচ্ছে আমাদের কত আসে বলো তো? সাইড কত আসে বলো? এটার অ্যান্সার কত বলো? 0.140, তাহলে 4 ইন্টু 400 বাই হচ্ছে কত? 1000। বুঝছো? তাহলে কত আসে বলো তো? 0.4 নাকি? বুঝছো তো? এটা হিসেব বুঝছো তো? তাহলে 6000 আছে, নিচে কত? 1000 আছে। তাহলে 1000 যদি 6000 দিয়ে 400 দিয়ে ভাগ দাও, সরি 400 আছে 0 পয়েন্ট, আর এখানে কত? 4000, তাহলে কত? 0.4। সবাই বুঝছো না? তোমরা এইসব ক্যালকুলেশন তো পারো নর্মাল, হ্যাঁ? 0.4। গুড। তোমরা তো এইসব ক্যালকুলেশন পারো সবাই নাকি? বুঝছো? আজকে যেভাবে আমি ক্যালকুলেশন কথাটা বললাম, তো পূর্ণ সংখ্যা ধরে কাছাকাছি অ্যান্সার বাইর করবো, আর কিছু করা লাগবে না তোমার। 0.1 এম ঘনমাত্রার 500 মিলিলিটার জলীয় দ্রবণ থেকে তাপ প্রয়োগের পর কত পানি পতিত করলে দ্রবণের ঘনমাত্রা 0.4 হবে বলো? এটা বলো। সেম এটা হচ্ছে তোমার আমাদের যে টাইট্রেশনের যে সূত্রটা ছিল, B1S1 = B2S2, তাহলে হচ্ছে আমার কত আসে? 0.1 ইন্টু কত? 500 = 0.4 ইন্টু কত আসে? B2, তাহলে হচ্ছে B2 = কত আসে? 500 ইন্টু 0.1 বাই হচ্ছে তোমার কত আসে? 0.4, তাহলে কত আসে? 50, আর নিচে কত আসে বলো? 50, আর নিচে আসে আমাদের হচ্ছে 0.4। বুঝছো? তাহলে হচ্ছে পূর্ণ সংখ্যা এক করে ফেলো, উপরে 10 দিয়ে গুণ দাও। পূর্ণ সংখ্যা নিবা, উপরে 10 দিয়ে গুণ দিলে কত? 500, আর নিচে কত হচ্ছে? 4। 4 রে যদি 500 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে বলো তো? 4 100, 400, 4 25 100, এগুলো তো বোঝো। তাহলে 125, তাহলে অতিরিক্ত কতটুকু করা লাগবে? 500 মাইনাস 125, তাহলে হচ্ছে আমাদের কত আসে? 375। সবাই অ্যান্সার করো যারা করছো। 375 মিলিলিটার। বুঝছো তো সবাই নাকি? 24 ডি, হ্যাঁ, যে বলছে 24 ডি, এটাই বলছে করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে, মানে যেটা বাইরে হয়েছে এটা না। বুঝছো আমার কথা? বাইর তো হচ্ছে 125, হ্যাঁ, সবাই B2 লিখছে 125, এটা বুঝছি। ভাজিত করতে হবে কতটুকু? 500 মাইনাস 125, যে পরিমাণটা থাকবে। আচ্ছা, এরপরে কোশ্চেনে যাই আমরা। দেখো, কোনটির বাষ্প ঘনত্ব সূত্র বলো তো? কোনটার বাষ্প ঘনত্ব সূত্র এটা বলো? 25 নম্বর কোশ্চেনটা বলো, এটা কৃষিতে আসছে। কোনটির বাষ্প ঘনত্ব সূত্র বলো তো? বাষ্প ঘনত্ব আমরা কি জানি? কোন একটা জিনিসের আণবিক ভর, মানে আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের কত? দ্বিগুণ। তাহলে বাষ্প ঘনত্ব তোমার সূত্র দেওয়া আছে, তার মানে ওই জিনিসের অবশ্য আণবিক ভর কত আসবে? 34। তুমি যদি এই অপশনগুলোর মধ্যে দেখো, যার হচ্ছে আণবিক ভর 34, ওইটাই আণবিক ভর 34 কার এই জায়গায় H2S। কিভাবে? সালফার হচ্ছে 32, আর হাইড্রোজেন হচ্ছে তোমার 2, তাহলে কত আসে? 34। বুঝছো সবাই? বুঝছো কিনা এটা বলো? হ্যাঁ, H2S, গুড। H2S। একজন বলছে যে এই কেন বলছো? এই কেন বলছো? আমি তো বাষ্প ঘনত্ব দিছি, তার মানে এটার আণবিক ভর হচ্ছে তোমার আসবে 34। দেখো, 100 মিলিলিটার 0.1 এম গ্লুকোজ দ্রবণে কত গ্রাম গ্লুকোজ আছে? তাহলে ডব্লিউ সমান আমরা কি জানি? ডব্লিউ এস এম বি বাই 1000। তাহলে এস কত আমাদের? 0.1, এম কত গ্লুকোজের? কত? 180। এরপরে হচ্ছে তোমার ভলিউম কত? 100, নিচে কত আছে? 10, 100, 1000, তাহলে উপরে কত আসে? 18 ইন্টু 100, কত? 1800, আর নিচে কত আসে? 10, 100, 1000, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আসে? 1.8। বুঝছো আমার কথা? 1.8 গ্রাম। আচ্ছা দেখো, এটা বুঝছো না? 1.8 এইরকম। আমি দেখো না কি দ্রুত সলভ করতে পারি, দেখছো নি? দ্রুত সলভ করতে পারি না? এভাবে করবা যে একদম হিসেব তাড়াতাড়ি করে ফেলবা। এরপরে দেখো, 0.1 এন H2S দ্রবণের মোলারিটি কত? তাহলে দেওয়া আছে কি নরমাল সলিউশন। আমরা আরেকটু আগে কি শিখছিলাম? শুরু থেকে তো এটা দেখতে আসি, n সমান কে S ইন্টু ই, তাহলে 0.1 সমান হচ্ছে S। S তো আমি বাইর করবো, আর এটা তুল্য সংখ্যা কত? H2S অবশ্যই 2, তাহলে কত আসবে? 0.1 বাই কত? 2 না? তাহলে অ্যান্সার কত আসে বলো? উপরে আসে 10, নিচে আসে 20। বুঝছো?
বুঝছো এটা? হ্যাঁ, 0.1/2 না, উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে তোমার কত, নিচে হচ্ছে উপরে 0.1/2, তাহলে হচ্ছে ধরো উপরে 10 দিয়ে গুণ দাও, পূর্ণ সংখ্যা নিয়ে নাও, উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 10 দিয়ে যদি গুণ দাও কত 20, তাহলে 20 বাই তোমার কত 10, 10 দিয়ে তো যায় না, কত 0 পয়েন্ট বসালা, এরপর হচ্ছে বসালা, কত আসে বুঝছো? ঠিক আছে 0.05। এরপর আসো সবল অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়ার ক্ষেত্রে দ্রবণের পিএইচ এর বিস্তার কত থাকে? সব এটা এটা বলো, সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে এটা বুঝছো তোমরা? এটা কত থাকে? 0.1 বাই কত থাকে আমাদের, কত 2 না? এটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা কনভার্ট করে নিবে, এরপর হচ্ছে ভাগ দিবে পূর্ণ সংখ্যা কনভার্ট করার পর। সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে কত 28-এর বি বললা? 28-এর বি কিভাবে বললা বলো? আর সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে তো আমি কি, এটা তো আমি শুরুতে দেখাইছিলাম, সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে তোমার রেঞ্জ থাকে 4 to 10, মানে 7-এর নিচে আর হচ্ছে 7-এর উপরে। 7-এর নিচে কত থাকে? 3 ঘর, তো 4, 7-এর উপরে 3 ঘর, কত 10, 4 to 10 থাকে। বুঝছো এটা সবাই? এটা বুঝছো কিনা বলো? হ্যাঁ 4 to 10, গুড। এই আর কি ওভারঅল আমাদের আজকের ক্লাস ছিল আর কি। এখন তোমাদের ক্লাস কেমন লাগছে বলো, ক্লাস কেমন লাগছে ওটা বলো। ক্লাস হচ্ছে তোমাদের এটা একটা নিলেই হইতো আর কি, বুঝছো? একটা একটু টাইম দিয়ে যদি 2-2.5 ঘন্টা নেওয়া যেত তাহলে হচ্ছে এটা সব লেকচার সব শেষ হয়ে যেত এই জায়গায় যত টপিক আছে। এখন হচ্ছে ক্লাস কেমন লাগছে ওটা বলো। আজকে হচ্ছে আমাদের এই টপিকগুলোই ছিল আর কি, যে টপিকগুলো আজকে দেখাছিলাম তোমরা হচ্ছে জাস্ট এইগুলো দেখবা, মানে যে টপিকগুলো দেখাচ্ছি তোমরা জাস্ট ওডিয়ে দেখো, ওইগুলোই দেখবা বারবার, মানে ওইগুলো রিলেটেড যত কোশ্চেন আসে, মানে ওইগুলো রিলেটেড যত কোশ্চেন আসে আর কি ওইগুলো দেখবে, বুঝছো? মানে আজকে কিন্তু আচ্ছা ওইটা দেখা দিব না, নেক্সট ক্লাসে আরও দেখবো, বুঝছো? ট্রাইটেশন এগুলো নেক্সট ক্লাসে দেখবো। আমাদের এটা আর একটা টপিক আছে, তো ওই জায়গায় তোমার হচ্ছে ট্রাইটেশন থাকবে, এরপর হচ্ছে তোমার যে আমাদের জারণ বিজারণ থাকবে, জারণ বিজারণ যে সমীকরণগুলো ছিল আমাদের, সমীকরণের যে ম্যাথগুলো ছিল ওইগুলো থাকবে, মানে এগুলো কীভাবে তুমি শর্টকাটে করতে পারো আর কি। এখন ওভারঅল ক্লাস কেমন লাগছে বলো সবাই? এই জায়গায় যে টপিকগুলো ছিল না এগুলো পড়ার আগে হচ্ছে এখন থেকে তুমি টপিক অ্যানালাইজ করে রাখবা, যে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে বা কি, এই টাইপ জিনিসপত্র হচ্ছে তোমার ইয়া করবা, বুঝছো? এই আর কি। আচ্ছা এই জায়গায় মনে হচ্ছে এই এই ক্যালকুলেশনটা কি পারছো? অনেকে মনে হয় এটা পারো নাই। এটা হচ্ছে আমাদের কত আসে, 0.1 ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু এস ইন্টু ই, তাহলে হচ্ছে এন ইজ ইকুয়াল টু এস ইন্টু ই, তাহলে এস হচ্ছে বাইর করবো আর ই কত 2, তাহলে 0.1 বাই কত 2 আসে না? বুঝছো আমার কথা? তাহলে এটা যদি 10 দিয়ে ইয়া করো তাহলে উপরে কত আসে? উপরে হচ্ছে অবশ্যই আসে, আসে হচ্ছে আমাদের হচ্ছে 1, আর নিচে আসে কত 20, তাহলে 20 বাই কত 1, তাহলে 0 পয়েন্ট দিলা 10, এরপরে কি একটা জিরো দিলা, যায়? যায় না, তারপরে হচ্ছে আরেকটা জিরো দাও, তাহলে আরেকটা জিরো, এর কত আসে 100 আসে না? তাহলে কত আসে 5 × 100, 0.05। বুঝছো আমার কথা? হ্যাঁ এটা হচ্ছে ইয়া হবে যে 1/20, এরপরে হচ্ছে এবার বাদ দেবে 0.05। বুঝছো তো সবাই নাকি? হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের আজকে এটুক পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই পড়াশোনা করো। আর আবারও বলতেছি তোমার কোশ্চান যতটুক সলভ করা যায়, মানে কোশ্চান তুমি যতটুক সলভ করতে পারো, কোশ্চান যতটুক সলভ করা যায় আর কি, মানে যেখানে কোশ্চান দেখবে তুমি ওই দিয়ে সলভ করবা, তোমার আর কিছু করা লাগবে না, শুধু কোশ্চান সলভ করবে।
ধন্যবাদ সবাইকে, আর সবাই পড়াশোনা করো। আর কোর্সে যেহেতু ভর্তি হয়েছো বুঝছো, ক্লাস করো, এই জায়গায় সবাই ভালো ক্লাস নেয়। এই ক্লাসে যে টপিকগুলো দেয় ওই রিলেটেড তুমি শুধু কোশ্চেন সলভ করবা, আর হচ্ছে বই বই তো পড়বো অবশ্যই, এই আর কি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো আর পড়াশোনা করো, আবার দেখা হবে ইনশাল্লাহ।